জি জি স্যার, স্যার। শোনা যাচ্ছে। আচ্ছা, তো আমরা পড়ছিলাম হচ্ছে অ্যাডভান্স রিডিং রাইটিং এর রিডিং 1। তোমাদের 1 থেকে 15 পর্যন্ত প্যাসেজ পড়তে দেওয়া ছিল। গতদিন আমরা 1 থেকে 10 পর্যন্ত যে প্যাসেজ সেগুলো সমাধান করেছি। আজকে যে 5টা প্যাসেজ দেওয়া ছিল সবাই কি পড়ছো? জি জি স্যার। স্যার। জি আচ্ছা, স্যার। তো কারো কি কোনো প্রবলেম আছে? হুম, এক না স্যার। থেকে 15 না স্যার। পর্যন্ত না স্যার। প্যাসেজে যদি কারো সমস্যা না থাকে তো ভালো কথা, আর যদি থাকে একটু বলতে পারো। আচ্ছা, তো যদি সমস্যা না থাকে তো আমরা স্যার প্যাসেজ 11-তে সমস্যা আছে। আচ্ছা 11তে সমস্যা আছে। আচ্ছা দেখছি। স্যার এই পিডিএফ গুলা কি দিয়েছেন? তুমি কি চেক করেছো? না স্যার। তাহলে কেমন করে জানবা? যেটা পড়াচ্ছি সেটা দিয়ে দিয়েছি, ঠিক আছে? ঠিক আছে স্যার। হ্যাঁ, এটা সেই আজ থেকে হয়তো 2 4 দিন 5 দিন আগে থেকেই দেওয়া হয়ে গেছে, একটু চেক করবা। জি স্যার। 11 নম্বর প্যাসেজ। প্যাসেজটা তো দেখে খুব একটা কঠিন মনে হচ্ছে না। তারপরে কোথায় সমস্যা? পুরো প্যাসেজের সমস্যা না বিশেষ কোথাও সমস্যা? স্যার পুরো প্যাসেজে সমস্যা। পুরো প্যাসেজের সমস্যা। জি স্যার। আচ্ছা ঠিক আছে, যদি সমস্যা হয় তো সমাধান করতে হবে। আচ্ছা, তো আমরা একটু পড়ি। বলছে দ্য ফাংশন অফ এডুকেশন। শিক্ষার ফাংশন মানে কি বলো তো? ফাংশন মানে কি? কাজ। হুম, মানে কার্যকর। শিক্ষার উদ্দেশ্য, তাই তো? এখানে ফাংশন বলতে আমরা উদ্দেশ্য বুঝবো। এইম, পারপাস, ফাংশন, বিজনেস সব মানেই হলো উদ্দেশ্য। তাহলে এখানে শিক্ষার উদ্দেশ্য বলতে কি বোঝানো হচ্ছে? টু হেল্প ইউ, তোমাকে সাহায্য। তাহলে শিক্ষার উদ্দেশ্য হচ্ছে কি? কাজ কি? তোমাকে সাহায্য করা। কখন থেকে কখন? দেখো, ফ্রম চাইল্ডহুড, মানে একদম ছোটবেলা থেকেই তোমাকে সাহায্য করা। কি করতে সাহায্য করা? নট টু ইমিটেট অ্যানিবডি, কোনো কিছুকে কোনো কাউকে ইমিটেট না করা। মানে কি? জোর না করে। অনুকরণ না করা। করা। হ্যাঁ, মানে অন্যকে অনুকরণ। অনুকরণ না করা, করতে, তাই তো? অন্যকে অনুকরণ না করতে সাহায্য করাটাই হচ্ছে শিক্ষার একটা উদ্দেশ্য। কিন্তু আমরা কি অধিকাংশ অনুকরণ করি না? বলো। জি আমরা তো স্যার। সবাই অনুকরণের জি মধ্যে স্যার। আছি মনে হয়, নাকি? হ্যাঁ, জি স্যার। হ্যাঁ, আমরা সব অনুকরণের মধ্যে আছি। আমরা নিজস্বতা নিতে পারি না, নিজস্ব আমাদের কিছুই নাই। সব আমরা এই যে বই থেকে মুখস্থ করা, কপি করা, এই তো আমরা অনুকরণের ভিতরেই আছি। কিন্তু শিক্ষার কাজ হচ্ছে তোমাকে ছোটবেলা থেকেই যাতে অন্য কাউকে অনুকরণ না করতে হয়, বরং বাট টু বি ইয়োর সেলফ অল দ্য টাইম, এবং যাতে তুমি সবসময় তোমার মতো থাকো। তুমি যেমন, তোমার মতো যাতে তুমি থাকতে পারো, সেই বিষয়টাকে থাকতে দেওয়াতেই সাহায্য করাটার উদ্দেশ্য হচ্ছে কি? শিক্ষার, নাকি? তাহলে কি বোঝা গেল যে শিক্ষার ফাংশন কি? হুম, জি স্যার। হ্যাঁ, যে ছোটবেলা থেকেই তুমি কাউকে অনুসরণ করবে না বা অনুকরণ করবে না, বরং তুমি নিজে হবা, এটাকে বোঝানো হয়েছে, ঠিক আছে? কিন্তু অ্যান্ড দিস ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট থিং টু ডু, কিন্তু এটা হচ্ছে কি পৃথিবীর মধ্যে সবচেয়ে কঠিন কাজ। আমি একটু আসছি। তাই এটা বলছে যে সবসময় তোমাকে তোমার মতো থাকতে হবে এবং কাউকে অনুকরণ করা যাবে না, তাই না? কিন্তু এটা কি সবচেয়ে সহজ কাজ? বলো।
এটা কি পৃথিবীর মধ্যে সহজ সবথেকে কাজ কঠিন কাজ। না কঠিন কাজ? কঠিন। হ্যাঁ, এটা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বলা হচ্ছে কি মোস্ট ডিফিকাল্ট, হ্যাঁ, মোস্ট ডিফিকাল্ট থিং টু ডু। বলছে হোয়েদার ইউ আর আগলি আর বিউটিফুল, হ্যাঁ, হোয়েদার ইউ আর এনভায়াস আর জেলাস, হ্যাঁ, সমস্যা নেই। আচ্ছা তাহলে আমি একটু ইয়ে করছি, সমস্যা নেই। আচ্ছা আমি একটু 5 মিনিট সময় নিচ্ছি তোমাদের কাছে, হ্যাঁ, একটু লাইনে থাকো। ওকে। আচ্ছা তো যাও, সবাই শুনতে পাচ্ছ আমাকে? হুম, শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার, জি। শোনা হ্যাঁ, তাই বলছি দেখো, অ্যান্ড দিস ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট থিং টু ডু। এটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। তা কোনটা কঠিন কাজ বলো তো? অনুকরণ না করা। অনুকরণ না করে নিজের মতো হওয়া। শুধু অনুকরণ না করা বললে হবে না, ঠিক আছে তো? হ্যাঁ, অনুকরণ না করে নিজের মতো হওয়া। আমার বাবা মা কি চাই যে আমি আমার মতো থাকি? বলো। হুম, না পৃথিবীর কেউ স্যার। কি চায় যে আমি আমার মতো থাকি? কেউ চায় বলো? না স্যার, কেউ কেউ চাই না, হ্যাঁ। সবাই আমাদেরকে কি করে রেখেছে, একটা সিস্টেম দিয়ে রেখেছে, সেই সিস্টেমের ভিতরে আমাদের চলতে হবে। কিন্তু বলা হচ্ছে শিক্ষার কাজই হচ্ছে এটা। তার বলছে হোয়েদার ইউ আর আগলি আর বিউটিফুল, তুমি সে সুন্দরী হও আর অসুন্দর হও। হোয়েদার ইউ আর এনভায়াস অর জেলাস, তুমি ঈর্ষাপরায়ণ হও, হিংসুটে হও, অলওয়েজ টু বি হোয়াট ইউ আর, তুমি তেমনটাই থাকো, ঠিক আছে তো? তুমি যেমন তুমি তেমনটাই থাকো, অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ইট, এবং এটা বোঝার চেষ্টা করো যে তুমি এটা কেমন। আর ইনভার্স মানে কি হিংসুটে? হ্যাঁ, এনভায়াস মানে ঈর্ষান্বিত, জেলাস মানে কি বলো, অন্যের ইয়া দেখে কেমন করা, হুম, হিংসা করা। হ্যাঁ, হিংসা হিংসা করা, করা। এবং মানে কি বলবো, বিদ্বেষী হওয়া, যেটা বাংলা কথা বলা হচ্ছে, হ্যাঁ, সেটাকে বলা হয়। হুম, তাহলে বলছে এবং অলওয়েজ টু বি হোয়াট ইউ আর, অতএব তুমি যদি সুন্দরী হও তো সুন্দরী থাকো, আগলি হলে আগলি, এনভায়াস হলে এনভায়াস, তুমি যেমনটা তুমি তেমনটাই থাকো, এবং এটাকে বোঝার চেষ্টা করো, আন্ডারস্ট্যান্ড ইট, এরকমটাই বলছে। কিন্তু আমরা কি আগলি হলে কি আমরা আগলি থাকতে চাই, না মেকআপ টেকআপ করে, হ্যাঁ, কি নিজেকে বিউটিফুল বানাতে চাই নাকি? হ্যাঁ, বলো। স্যার, বিউটিফুল হওয়াটা কি দোষের? হ্যাঁ, না এখানে বলা বিউটিফুল হচ্ছে তো, হওয়া। এটা তুমি তো অনুকরণ করছো, তাহলে এখানে তো সেটা বলা হয়নি, দোষের তো বলা হয়নি। এখানে কি আমি বলেছি যে দোষের? বলো। হুম, তুমি যখন না নিজেকে স্যার, আগলি মানুষ নিজেকে লুকাচ্ছে না, তাহলে বলো, যখন তুমি তোমার কালারটাকে চেঞ্জ করছো, তার তার মানে কি তুমি নিজেকে কি 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 করছো, ঘৃণা করো। তুমি নিজেকে ঘৃণা করো বলেই তুমি নিজেকে লুকাচ্ছ, ব্যাপারটা এরকম না? হুম, জি স্যার। জি স্যার। হুম, তুমি তো তোমার মতো থাকতে পারতা, যে আমি যেমনটা আমি তেমনটাই। এই জন্য তো বলছি যে তুমি কেন থাকতে পারো না, এই জন্য তো কঠিন কাজ। তুমি ঈর্ষা পরায়ণ, তুমি অন্যকে দেখে ঈর্ষা করতেছো, কিন্তু তুমি কি তার সামনে বলতে পারো সরাসরি যে তুমি তার প্রতি ঈর্ষান্বিত? বলা যায়? না, হ্যাঁ, কেউ বলে না। বলে, কেউ বলে না, সবাই বলে খুব ভালো হয়েছে, এমনটাই চাচ্ছিলাম, কিন্তু মনে মনে আসলে কি ফুসতেছে না, হিংসায় মারা জি যাচ্ছে। স্যার। হ্যাঁ, তাই আমরা আমরা যেমন সে সত্যটাকে আমরা প্রকাশ করতে পারি না, এটা খুব কঠিন কাজ। তাই বলতে দেখো, টু বি ইয়োর সেলফ ইজ ভেরি ডিফিকাল্ট, হ্যাঁ, অতএব আমি যেমনটা তেমনটা থাকা, তেমনটা করে নিজেকে প্রকাশ করা, এটা আসলেই কঠিন। কারণ বিকজ ইউ থিঙ্ক দ্যাট হোয়াট ইউ আর ইজ ইগনোবল, কারণ আমরা সবসময় মনে করি যে আমি যেমনটা সেটা হচ্ছে কি সবচেয়ে নগণ্য জিনিস, আমি যেন পৃথিবীর মধ্যে সবচেয়ে নগণ্য মানুষ, তাই তো? এই জন্য কি জি কি করি আমরা সবসময়, লুকাই নিজেকে, আমরা নিজে যেমন তেমনটা প্রকাশ করতে পারি না। and that if you could only change what you are into something noble, এবং এই কারণে করি কি আমরা সবসময় আমি যেমনটা সেটাকে কিভাবে চেঞ্জ করে একটু মহৎ কিছু হওয়া যায়, এরকম ধান্দা করি। হ্যাঁ, কিভাবে আমরা মার্ভেলাস হতে পারি, দেখো ইট উড বি মার্ভেলাস। তাই বলছি দেখো, দ্যাট ইফ ইউ কুড অনলি চেঞ্জ হোয়াট ইউ আর ইনটু সামথিং নোবেল, হ্যাঁ, মানে তুমি যেমনটা, হোয়াট ইউ আর মানে কি তুমি যেমনটা, সেইটাকে যদি চেঞ্জ করে নিজেকে যদি একটু মহৎ বানানো যেত, তাহলে হয়তো এটা খুবই মার্ভেলাস বা চমৎকার কাজ হতো নাকি? এটা খুবই চমৎকার কাজ হতো। কিন্তু এটা কি আদলেই ঘটে বলো? এটা কি ঘটবে বা ঘটে? হ্যাঁ, না। দ্যাট নেভার হ্যাপেন্স, কিন্তু এটা আসলে ঘটে না। তার মানে আমরা চাই সবসময় নিজেকে পরিবর্তন করে দেখাতে। হ্যাঁ, আমি হিংসুটে হলে দেখাই যে তার আমি খুবই শুভাকাঙ্ক্ষী। হ্যাঁ, তারপর হচ্ছে আমি, হ্যাঁ, আগলি হলে দেখাই, হ্যাঁ, নিজেকে একটু, অনেকে আছে না যে এখন মোটামুটি কি যেন সব সিস্টেমে এখন গায়ের চামড়া একদম কালো চামড়া সাদা করে ফেলতেছে। হ্যাঁ,
লেজার না কি দিয়ে সব বিউটি করতেছে না এখন মানুষজন। হুম। জি স্যার। তার মানে কি, নিজেকে একটু মহৎ বানাতে চাচ্ছে, নিজে যেমনটা তেমনটা নিজেকে পছন্দ করছে না, নিজেকে ছোট মনে করছে। এই জন্যই সে আজকে নিজেকে চেঞ্জ করার কথা ভাবছে। যদি হতো তাহলে তার জন্য খুব ভালো হতো, মার্ভেলাস হতো, কিন্তু দুঃখের বিষয় এটা কখনো হবে না। হ্যাঁ, তাই বলছে হোয়ার অ্যাজ ইফ ইউ লুক অ্যাট ইউ অ্যাকচুয়ালি আর, হ্যাঁ, এবং তবে যদি এমনটা হতো যে তুমি যেমনটা তেমনটাই যদি তুমি নিজেকে প্রকাশ করো অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ইট, এবং নিজেকে যদি বুঝতে চেষ্টা করো বা বোঝো, দেন ইট ইজ দ্যাট ভেরি আন্ডারস্ট্যান্ডিং দেয়ার ইজ আ ট্রান্সফরমেশন। তাহলে নিজের বাহ্যিক চেহারা না, বরং নিজেকে বুঝতে পারাটাই হচ্ছে এক ধরনের ট্রান্সফরমেশন। সরি, কি কথা বুঝতে পারছো? হুম, যে whereas if you look at you actually are and understand it, then it is that very understanding there is a transformation. তাহলে তাই বলছে কি হবে বলো, তাহলে অরিজিনাল ট্রান্সফরমেশন কোথায় ঘটবে বলো তো? অরিজিনাল ট্রান্সফরমেশনটা কোথায় ঘটবে? মনের হ্যাঁ, স্বভাবে। মানে তুমি যেমনটা সেটা বুঝতে পারাটার মধ্যেই একটা কি আছে বলো, ট্রান্সফরমেশন আছে নাকি, একটা পরিবর্তন আছে। কথাটা কি বুঝতে পারতেছো? জি স্যার। জি জোরে স্যার। বলবা, যেন একটু মনে হয় যে বুঝেছো, হ্যাঁ, আমতা আমতা করে না। আবারও পড়ি, দেখো হোয়ারাজ মানে কি, অন্যদিকে ইফ ইউ লুক অ্যাট ইউ অ্যাকচুয়ালি আর, মানে তুমি যেমনটা তেমন ভাবে যদি নিজেকে প্রকাশ করো বা নিজেকে ভাবো, অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ইট, এবং যদি এটা বোঝার চেষ্টা করো বা বোঝো, দেন ইট ইজ দ্যাট ভেরি আন্ডারস্ট্যান্ডিং, এবং সেই ভেরি আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যেই থাকবে কি তোমার সেই পরিবর্তনটা, দেয়ার ইজ আ ট্রান্সফরমেশন। সো ফ্রিডম লাইজ নট ইন ট্রাইং টু বিকাম সামথিং ডিফারেন্ট। অতএব সত্যিকারের স্বাধীনতা আছে কিসের ভিতর, মানে নেই কিসের ভিতর? হ্যাঁ, অন্য কিছু হওয়ার ভিতরে নেই। হ্যাঁ, যে আমি অন্যরকম হতে চাই, এই কোনো কিছু হওয়ার ভিতরে কোনো সত্যিকারের স্বাধীনতা নেই, বরং নর ইন ডুইং হোয়াট এভার ডু ইউ হ্যাপেন টু ফিল লাইক ডুইং। হ্যাঁ, অথবা তোমার মনে চাচ্ছে কোনো কিছু করার জন্য, ঠিক আছে তো, সেইটা করার ভিতরেও কোনো ফ্রিডম নেই। বরং দেখো আরো বলছে কি, নর ইন ফলোয়িং দ্য অথরিটি অফ ট্রেডিশন অফ ইউর প্যারেন্টস, অফ ইউর গুরু, তোমার পিতামাতা বা তোমার সমাজের যে নিয়ম কানুন, এইগুলোর এই অথরিটিগুলো মেনে চলার ভিতরেও কোনো স্বাধীনতা নেই। তাহলে স্বাধীনতাটা আছে কিসের ভিতর বলো? ইন আন্ডারস্ট্যান্ডিং হোয়াট ইউ আর ফ্রম মোমেন্ট টু মোমেন্ট। হ্যাঁ, মানে প্রতি মুহূর্তে মুহূর্তে তুমি যে পরিবর্তন হচ্ছ মানসিক দিক থেকে, সে মানসিক পরিবর্তনটাকে আন্ডারস্ট্যান্ড করার মধ্যেই আসলে কি আছে বলো? স্বাধীনতা। স্বাধীনতা আছে। তাহলে স্বাধীনতা অন্য কিছু হতে চাওয়ার ভিতরে, বা এখন মন চাচ্ছে সেটা করার মধ্যে, বা সমাজ এরকম বলে, বাবা এরকম বলে, টিচারেরা এরকম বলে, হ্যাঁ, হুজুরেরা এরকম বলে, এরকম আমাকে করতে হবে, এগুলোর ভিতরে সত্যিকারের ফ্রিডম নেই। আছে তুমি যেমনটা আন্ডারস্ট্যান্ড করো, তাই তো, মানে তুমি যেমনটা তেমনটাকে আন্ডারস্ট্যান্ড করতে পারার ভিতরেই আসলে কি আছে সত্যিকারের স্বাধীনতা। ফ্রিডম। হ্যাঁ। আর এই ফ্রিডম অর্জন করার উদ্দেশ্যটাই হলো কি, শিক্ষার উদ্দেশ্য, ঠিক আছে, যে আমাকে ওই আমার নিজস্ব চাহিদাকে, আমার নিজস্ব ইচ্ছাকে বা নিজস্ব উইশকে, হ্যাঁ, পূরণ করতে দেওয়ার যে স্বাধীনতাটা, সেইটাকে অর্জন করতে হেল্প করাটাই হচ্ছে শিক্ষার উদ্দেশ্য। কিন্তু আমি চাচ্ছি গায়ক হতে, আর আমার বাবা চাচ্ছে কি বলো, আমাকে কি কি বানাতে বলো? ডাক্তার। ডাক্তার বানাতে ডাক্তার, চাচ্ছে। ইঞ্জিনিয়ার। হ্যাঁ, ডাক্তার আর ইঞ্জিনিয়ার বানাতে যাচ্ছে। সবার পিতামাতা শুধু ডাক্তার আর ইঞ্জিনিয়ার বানাতে চাই। তাহলে একবার ঈশ্বর যদি পারতেন তো সবাইকে ডাক্তার আর ইঞ্জিনিয়ার করে পাঠাতেন, পৃথিবীতে হতো না বলো? হতো না? ভালো হতো না? জি স্যার, ভালো হতো। ভালো হতো না? জি স্যার। হ্যাঁ, সবাই শুধু দেখবে ডাক্তার আর ইঞ্জিনিয়ার, আর অন্য কিছু নাই। তাহলে এটাই তো ভালো হতো। তাহলে কি দরকার ঈশ্বরের এই ভিন্ন ভিন্ন মানুষ দেওয়া, দিয়ে যত বাবা মায়ের কষ্ট, আত্মীয়দের কষ্ট, হ্যাঁ, তারা খুশি না, তারা সন্তুষ্ট না, বুঝতে পারছো? জোর করে এরকম ভাবে আমাদেরকে তাদের ইচ্ছা মতো চালাতে গিয়ে আসলে আমাদের সত্যিকারের যে, মানে কি বলবো, যেটা হওয়ার মতো ছিলাম আমি, সেটা আর হতে পারছি না, সেটা বাধাগ্রস্ত হচ্ছে। হ্যাঁ, তো কি বোঝা গেছে প্যাসেজটা? জি স্যার। তো কে নিজের ইচ্ছা ইংরেজি সাহিত্যে পড়তে এসেছো, আর কে অন্যের কথায় পড়তে এসেছো, আর কেউ অনিচ্ছাবশত পেয়ে গেছো তাই পড়তেছো বলো?
নিজের ইচ্ছায় কয়জন আছো যে ইংরেজি সাহিত্য পড়ার খুব ইচ্ছা ছিল তাই তুমি এসেছো পড়তে? মনে হয় কেউই নাই নাকি? স্যার আমি আছি। স্যার আছি। আছো? স্যার আচ্ছা, তো জি আসলে স্যার। কি ইচ্ছা নিয়ে তুমি পড়তে এসেছিলা যে তুমি আসলে কি জেনে পড়তে এসেছিলা? জান্নাতুল সাফা কও দেখি, তোমার ইচ্ছা কি ছিল আসলে, কেন তুমি পড়তে চাইছিলা বলো? স্যার ইংরেজি পড়তে ভাল লাগে তাই? এজন্য, আচ্ছা অন্য কোনো ইচ্ছা না। আচ্ছা, ভেরি গুড। তারপরে সানিয়া? স্যার ইংরেজি টিচার হওয়ার ইচ্ছা আছে। ইংরেজি টিচার? জি আচ্ছা, কেন তুমি হতে চাইলে ইংরেজি টিচার? কাকে দেখে হলে এরকম? স্যার ইংরেজি পড়তে ভালো লাগে। আচ্ছা, তাহলে তো ভালো, হ্যাঁ, যে তোমাদের ইচ্ছা আছে। তারপর তাসনিম, নিশা, দেখি তোমার ইচ্ছা কি ছিল? স্যার ছোট থেকে আমার এই ইংরেজি পড়তে একটু ভালো লাগে, ইংরেজির প্রতি একটা আলাদা ইন্টারেস্ট আছে এই জন্য। আচ্ছা, ভেরি গুড। তাহলে যাও, অধিকাংশেরই যদি ইচ্ছা আছে তার নিশ্চয়ই একটা ভালো কিছু করা সম্ভব, কারণ তোমাদের শখের সাথে মিলে গেছে। হ্যাঁ, তোমাদের শখের সাথে যেহেতু মিলে গেছে, ইচ্ছার সাথে মিলে গেছে, তাহলে অবশ্যই এটা একটা ভালো অবস্থান তৈরি করবে তোমার। হ্যাঁ, এই জন্য সময় বেশি বেশি দিতে হবে। তো ভেরি গুড। এটাই তাহলে, দেখো তুমি যেটা চাচ্ছিলা তেমনটাই তুমি যদি করতে পেরেছো বা করতে চাচ্ছ, তাহলে অবশ্যই এটা একটা ভালো অবস্থান তোমার জন্য তৈরি করবে। ওকে, তো ঠিক আছে, ইচ্ছা করে যেহেতু ভর্তি হয়েছে তাহলে ইচ্ছাটাকে ভালো করে পূরণ করো, এবং এক্ষেত্রে মনে হয় যে ভালো লাগার কথা। ওকে, তাহলে প্যাসেজটা নিয়ে কি আর কারো সমস্যা আছে কোনো? আর যার সমস্যা ছিল সে কি বুঝতে পেরেছো? যার সমস্যা ছিল জি বুঝতে স্যার। পেরেছো? ওকে, ভেরি গুড। তাহলে 11 গেল, তারপরে 12, সমস্যা আছে কারো? না স্যার। আচ্ছা, খুব না ছোট্ট স্যার। একটা প্যাসেজ। 12 পর 13। স্যার হুম, স্যার এখানে পাওয়ার ড্রেসিং বলতে এই যে এক্সপেন্সিভ বিজনেস ক্লথিং যেটা বোঝাচ্ছে সেটা একটু বুঝাই দেন। আর হচ্ছে লাস্ট 3-4 লাইনে যে বলছে এটার সাথে আরো এক্সপেন্সিভ অ্যাক্সেসরিজ রিলেটেড, এটা একটু স্যার বুঝাই দেন। আচ্ছা, মনে করো তুমি একটা 5 লাখ টাকা দামের একটা জুতা কিনেছো, তাই তো? 5 লাখ টাকার একটা জুতা তুমি কিনে পরে বেড়াচ্ছ, কিন্তু তোমার ড্রেসের দাম মাত্র 500 টাকা। মানানসই হবে? না স্যার। বলো। তাহলে তোমাকে একটার সাথে কি আর একটাকে ইয়া করতে হয় না? বলো, সংযুক্ত রাখতে হবে, সংযুক্ত মানিয়ে নিতে হয় না? স্যুট বলা হয় কি? স্যুট মানে কি বলো? মানিয়ে রাখা। হ্যাঁ, স্যুট মানে হচ্ছে সেই পোশাকটাকে যেটা সবগুলো একসাথে মানিয়ে, এই জন্য আমরা স্যুট বলি, হ্যাঁ, স্যুট বুট বলি না। হ্যাঁ, যে তাহলে পাওয়ার ড্রেসিং বলতে তো সংজ্ঞাটা দেওয়াই আছে এখানে, নাকি? পাওয়ার ড্রেসিং কি? যে তার স্ট্যাটাসের সাথে মিলে, নাকি? স্ট্যাটাসের সাথে মিলে, বিশেষ করে যারা বিজনেসম্যান বা ওরকম হাই সোসাইটির, তারা যে এক্সপেন্সিভ ড্রেস, বিশেষ করে, হ্যাঁ, দেখো এখানে ক্লদিং ব্যাপারটাকে বোঝানো হচ্ছে। হ্যাঁ, তাই এখানে সেটাই বলতে থাকো, পাওয়ার ড্রেসিং, দ্য ওয়ারিং অফ এক্সপেন্সিভ বিজনেস ক্লদিং টু ইন্ডিকেট স্ট্যাটাস became fashionable among working men and women in the United States and Great Britain during the 1980s। তার মানে যারা বিশেষ করে বিজনেসম্যান বা উইমেন, বা যারা হচ্ছে বিশেষ করে কাজের সাথে রিলেটেড, তারা নিজেদের স্ট্যাটাসের সাথে মিল রেখে তারা দামি দামি পোশাক পরতে ভালোবাসতো। এটা তাদের কাছে একটা ফ্যাশন হয়ে গেছিল। আর সেটাই তার মানে কি, ওয়ারিং অফ এক্সপেন্সিভ বিজনেস ক্লদিং টু ইন্ডিকেট স্ট্যাটাস, এটাই হচ্ছে কি পাওয়ার ড্রেসিং এর সংজ্ঞা। কারণ এটা অ্যাপোজিশনে আছে না, বলো তো? এটা এইটুকু কি অ্যাপোজিশন না গ্রামাটিক্যাল নিয়ম অনুসারে? হ্যাঁ। জি স্যার। আর এটা হলো সাবজেক্ট। পাওয়ার ড্রেসিং বিকেম ফ্যাশনেবল, তাহলে পাওয়ার ড্রেসিংটা ফ্যাশনেবল হয়েছিল কাদের ভিতরে? অ্যামাং ওয়ার্কিং মেন অ্যান্ড উইমেন ইন দ্য ইউনাইটেড স্টেটস অ্যান্ড গ্রেট ব্রিটেন ডিউরিং দ্য 1980s। এখন যদি বলা হয় যে পাওয়ার ড্রেসিং কি, তখন এটা বলতে হবে, হ্যাঁ, যে টু ওয়্যার এক্সপেন্সিভ বিজনেস ক্লদিং টু ইন্ডিকেট স্ট্যাটাস, এটা হচ্ছে পাওয়ার ড্রেসিং। কি কথা বুঝতে পারছো? এখন মনে করো জি একজন ব্যক্তি, যে মনে করো যে বিশাল একটা নামি বা দামি একটা গাড়িতে চড়ে ঘোরে, কিন্তু সে পরে বেড়ায় হচ্ছে বাটা স্যান্ডেল। বুঝতে পারছো? বাটার যে পন্স পাওয়া যায় না 280 টাকা দিয়ে, সেটা পরে সে ঘুরে বেড়ায়, তাহলে কি তার সাথে কি এটা মানানসই হবে? বলো। না স্যার। তার স্ট্যাটাসটাকে মানাবে না। বা লুঙ্গি পরে ঘুরলে, এই 200-300 টাকা লুঙ্গি পরে যদি সে ঘুরে, তাহলে মানুষ কি তাকে ভালো বলবে? হ্যাঁ,
বলো। আর না স্যার। মানুষের দুই ধরনের কিন্তু দৃষ্টিভঙ্গি, কেমন? যখন তোমার অনেক টাকা পয়সা থাকে তখন তুমি যদি দামি ড্রেস পরে ঘোরো তাহলে বলবে টাকা আছে বললে কি দামি দামি ড্রেস পরে ঘুরতে হবে, এরকম বলে না? শুধু লোক দেখো, এরকম বলে। জি স্যার। আর যখন দেখবা যে তোমার অনেক টাকা পয়সা আছে কিন্তু তুমি কম দামি মানে ড্রেস পরছো, বলবে এ শালা কি কৃপণ রে, এত টাকা স্যার পয়সা ছিল, তখন এ কম কম ড্রেস পরে ঘুরে। হ্যাঁ, এত কৃপণ হলে হয়? তুমি কি করবে কও, বলো। জি স্যার। আমাদের মানুষ সব ধরনের কথাই বলে, অতএব যে যা বললে বলুক, তুমি কখনো সবাইকে সন্তুষ্ট করতে পারবে না। টাকা থাকলে বেশি খাইলে পারো বলবো তো বেশি পেট খাই, আবার না খাইলে বলবো দেখো কৃপণ টাকা গুছাচ্ছে। হ্যাঁ, এরকম কথা বলবে। তো যাই হোক, এট আ টাইম হোয়েন জবস ওয়ার প্লেন্টিফুল অ্যান্ড বিজনেস ওয়ার থ্রাইভিং, হ্যাঁ, এক সময় যখন প্রচুর জব মানে অফার ছিল, মানুষ পেতো আর কি, এবং বিজনেসও ছিল প্রচুর পরিমাণে থ্রাইভিং। থ্রাইভিং মানে বুঝো তো, মানে উন্নয়নশীল, উন্নত হয়। উন্নত হচ্ছে আর কি। হ্যাঁ, উন্নত হচ্ছে। তখন মানুষ যেহেতু অনেক কাজ পাইতো, বিজনেস ভালো চলতেছিল, তখনই মানুষ করলো কি, পিপল দেখো, পাওয়ার ড্রেসিং এনেবল পিপল টু কনভে অ্যান ইমেজ অফ সাকসেস। তখনই মানুষ করতো কি, কোনো একটা চাকরি পাওয়ার সাথে সাথেই করতো কি, মানুষ ভালো ভালো ড্রেস পরে ঘুরতো। এটাই হচ্ছে তার এই স্ট্যাটাসটাকে ইন্ডিকেট করার জন্য, এবং তাকে দেখাতো কি, এই ড্রেস তাকে নির্দেশ করতো কি, এটা হচ্ছে তার সাকসেসের একটা ইমেজ। ঠিক আছে তো, যে আমি সফল। আজ আগে আমি 1 মাস আগে জুতা স্যান্ডেল ছেঁড়া নিয়ে ঘুরতাম, এখন মোটামুটি পলিশওয়ালা চকচকে জুতা পরে ঘুরি। তার মানে কি, মানুষ বলবে কি লোকটা খুবই সাকসেসফুল, নাকি? হ্যাঁ, এরকম আর কি। জি স্যার। হ্যাঁ, তো যাই হোক, এইভাবে বিষয়গুলো মানুষ মনে করে, আর অটোমেটিক মানুষের কিন্তু এই বিষয়গুলো মানসিক যে শান্তি সেটাকে কিন্তু নষ্ট করে দেয়। একসময় মনে করো আমি ভাবতাম, মনে করো আমি একজন গরিব ব্যক্তি, আমি ভাবতাম যে বেশি কিছু তো দরকার নেই, মনে করো আমার ঘর বাড়ি কিছু নাই, তখন ভাবতাম যে একটা মাটির ভালো ঘরটর হলেই চলবে, 4 বেলা 3 বেলা খাবার পাইলে আর মোটামুটি পোশাক পাইলেই আমি খুশি। তা মনে করো সত্যিকারে তুমি একটা ভালো চাকরি পেয়ে গেছো, যে চাকরি দিয়ে তুমি একটা ভালো মাটির বাড়ি তৈরি করে নিতে পারবা, তুমি স্বাভাবিক ড্রেস পরতে পারবা, এবং প্রয়োজনীয় খাবার তুমি খাইতে পারবা। এরকমই যদি থাকতাম তাহলে কি মানসিক শান্তি আবার নষ্ট হতো, বলো? কোনো টেনশন থাকতো? টেনশন থাকতো না। কিন্তু কি হচ্ছে, আমি চাকরি পাওয়ার সাথে সাথে, আমার স্ট্যাটাস পাওয়ার সাথে সাথে কি হচ্ছে, আমি 40,000 টাকা বেতন পাচ্ছি, তো আমি 45,000 টাকা খরচ করা শুরু করছি। বুঝতে পারছো? সেই রকম খাচ্ছি, সেই রকম একটা বাড়ি করার জন্য লোন টোন নিয়ে নিজেকে ওর ভিতর ডুবিয়ে ফেলেছি, আর মানুষকে দেখানোর জন্য তো দামি দামি ড্রেস ছাড়া পরি না। এতে কি হচ্ছে, মাস শেষ হওয়ার আগেই টাকা শেষ হয়ে যাচ্ছে, আর মানসিক টেনশনে ভুগতেছি। কিসের জন্য করতেছি এগুলো? কারণ লোকে কি বলে, এত বড় একটা চাকরি করি, ঠিক আছে তো, যদি ভালো এরকম খরচ না করি তাহলে লোকে কি বলবে, এরকম না ব্যাপারটা। আমরা আমাদের ইমেজটাকে, সাকসেসের ইমেজটাকে মানুষকে দেখাতে চাই, এই দেখাতে গিয়েই আমরা কিন্তু আসলেই সমস্যায় পড়ে যাই কিনা, বলো? কিন্তু একটা চাকরি পাওয়া সত্ত্বেও যদি আমি ওই রকম স্বাভাবিক জীবনযাপনটা করতাম, হয়তো একদম অতিমাত্রায় বড় লোকই ভাবনা বা একদম নিচু না, একটা স্বাভাবিক জীবনযাপন যদি করতাম, তাহলে নিশ্চয়ই যা বেতন পাইতাম বা যা টাকা পাইতাম তা দিয়ে টেনশন হতো না, মানসিকভাবে শান্তিতে থাকা যেত। কিন্তু আমরা তো তা করি না। হ্যাঁ, ভালো একটা জব পাইলেই মোটামুটি আমার পাওয়ার ড্রেসিং আমি শুরু করে দিই। এবার বলছে দেখো, দ্য কাউন্টার পিস অফ আ পাওয়ার ড্রেসার্স ওয়ারড্রব ওয়াজ আ টেইলার্ড বিজনেস স্যুট। ওয়ারড্রব মানে কি বলো? ওয়ারড্রব বলতে কি বোঝায়? রাখার জায়গায়। যেখানে মানুষ তাদের রোব রাখে। হ্যাঁ, রোব মানে কি, পোশাকগুলোকে রাখে। ওয়ারড্রব বুঝি না আমরা? হ্যাঁ, যেখানে পোশাক রাখে। হ্যাঁ, তাহলে হচ্ছে তাহলে কাউন্টার পিস অফ আ পাওয়ার ড্রেসার ওয়ারড্রব, তাহলে পাওয়ার ড্রেসারের যে ওয়ারড্রব মানে যে পাওয়ার ড্রেস করে থাকে আর কি, তার যে ওয়ারড্রব সেটা হলো কি, আর টেইলার্ড বিজনেস স্যুট আর পাওয়ার স্যুট। সেখানে কি থাকে, এরকম অসংখ্য এরকম স্যুট থাকে সেই পাওয়ার ড্রপের মানে ওয়ারড্রবের ভিতরে। ইন এডিশন পাওয়ার ড্রেসিং ইনক্লুড এক্সপেন্সিভ অ্যাক্সেসরি। শুধু যে পোশাককেই আমরা পাওয়ার ড্রেসিং বলবো তা না কিন্তু। আমি যদি এখন 5,000 টাকা দামের একটা শার্ট পরে ঘুরি, তার সাথে যদি 100 টাকার একটা ঘড়ি পরি, তাহলে কি হবে, বলো? না হ্যাঁ, তাহলে 5,000 টাকা দেশের শার্ট, তাহলে নিশ্চয়ই আমাকে একটা 2-3 হাজার টাকা একটা ঘড়ি কিনতে হবে। একইভাবে স্যান্ডেলটাও, জুতাটাও নিশ্চয়ই এরকম 2-4 হাজার টাকা, 5,000 টাকা, 10,000 টাকা হতে হবে, নাকি? তারপরে যে ফোনটা, সেই ফোনটা যদি হয় বাটন ফোন 900 টাকার, 800 টাকার, তাহলে কি মানাবে, বলো? তাহলে কি হচ্ছে, না। অটোমেটিক একটা জিনিসের সাথে আরেকটাকে মিলিয়ে স্যুট করতে হচ্ছে। তাই পাওয়ার ড্রেসিং এর সাথে শুধু ড্রেস না, এর সাথে আরো কি কি রিলেটেড হয়ে যাচ্ছে, তাই তো? এই এক্সপেন্সিভ অ্যাক্সেসরির মধ্যে পড়ে কি, একটা ভালো ফোন, আইফোন কত চলতেছে এখন,
বলো। একটা ঘড়ি। হ্যাঁ 17 হ্যাঁ 17 আইফোন 17 চলতেছে। তো আমি এখন এই যে স্যামসাং কত এটা A20 না কি জানো একটা ব্যবহার করি, তো এটা ইউজ করার কারণে একজন বলতেছে আইফোন না থাকলে হয়, বলো। আমি আইফোন দিয়ে আমি করবোটা কি বলো তো? আইফোনের দরকার আছে আমার এখানে? যে কাজটা আমার সবই হচ্ছে, তাহলে আইফোন দিয়ে আমার বিশেষ কি কাজ হবে? না, কারণ কিনতে হবে, মানুষজন কি বলে। একইভাবে ইলেকট্রনিক Status. বুকস, স্ট্যাটাস বোঝাতে হবে। ল্যাপটপ কম্পিউটার সেগুলো থাকবে। হ্যাঁ, আমি ল্যাপটপ ইউজ করি লেনোভো, কিনেছিলাম মানে আজ থেকে 5-6 বছর আগে, একইভাবে কাজ চলছে। হ্যাঁ, এখন একটা অ্যাপেল কিনলে কেমন হয়? হ্যাঁ, এটা না কিনলে হয় বলো? তারপর হচ্ছে হ্যাঁ লাক্সারি স্পোর্টস কার মেড বাই বিএমডব্লিউ, জাগুয়ার, হ্যাঁ আর পোর্সি, এগুলো দিয়ে না কিনলে, এগুলো না চললে কি স্ট্যাটাস থাকে বলো? থাকবে? থাকবে না তো। স্যার ইলেকট্রনিক ডেট বুকস বলতে কি বোঝায়? ইলেকট্রনিক ডেট বুকস বোঝনি? দেখি কি বলে। ক্যালেন্ডার ইলেকট্রনিক টাইপের কিছু হবে মনে হয়। বিভিন্ন অ্যাপয়েন্টমেন্টের যে বই টইগুলো, হ্যাঁ অর্গানাইজার বুঝো? অর্গানাইজার বুঝো? স্যার ট্যাবলেটের মতন? হ্যাঁ, ওইটা ওরকম হতে পারে, ট্যাবলেট, মোবাইল ফোন যেটাই হোক, ওর সাথে কি তোমার বিভিন্ন অর্গানাইজেশন থাকবে, তাই তো? অর্গানাইজ করার সিস্টেম থাকবে, বুঝতে পেরেছো? মানে তুমি তখন আর ইয়া ইউজ করবে না, ডায়েরি ইউজ করবে না। দেখো না যে বিভিন্ন ম্যাজিস্ট্রেট বা অন্যরা করে কি, তারা হ্যাঁ স্যার বুঝতে পারছি। ওই ডায়েরি ইউজ করতো। আর এখন কি ডায়েরি ইউজ করলে হবে বলো? ফোনেই নোট করে রাখে। হ্যাঁ, ওরা নোট টোট করে রাখে না বিভিন্ন বিষয়। হ্যাঁ, তো ওইটা এখন কি করতে হবে? আমাকে ইলেকট্রনিক জিনিসগুলো কিনতে হবে। ইলেকট্রনিক জিনিস কিনে আমাকে কি করতে হবে? বোঝাতে হবে যে ওই নোট সকল করে কাগজের ডায়েরি টায়েরি দিয়ে কোনো কাজ নাই, আছে বলো? না হ্যাঁ, না। তাই এইগুলো হচ্ছে ব্যাপার। তাই এরকম সবকিছু স্ট্যাটাসের সাথে মিলে আবার খাবার দাবার যে কোনো হোটেলে খাইলে হবে বলো? রাস্তার ধারে খুপড়ি করে যে একটা চায়ের দোকান আছে, তুমি এখন বিএমডব্লিউ থেকে নেমে চায়ের দোকানে বসে যদি 5 টাকা দামের একটা কাপের চা খাও, তাহলে কি হবে বলো? না তাহলে না। কত টাকার চা খেতে হবে? দেখাচ্ছে এক কাপ চা, Five এর। ওই একই এক কাপ Five চা, star তাই তো 5 স্টার হোটেলে গিয়ে কত দিয়ে খেতে হবে? 1000 টাকা। হ্যাঁ, 1000, তাই তো? টাকার 1000 কথা। টাকার হ্যাঁ আচ্ছা চা খাইতে হবে, কত দিতে হবে? টিপস দিতে হবে 200 টাকা, নাকি? টিপস দিতে হবে জি, 200 স্যার। টাকা, তা না হলে কি হয় বলো? তো এই হচ্ছে ব্যাপারগুলো, ঠিক আছে? তাই আর বলছে স্যার এইটা মানে কি এই যে PORSACHE ইয়ার নাম, এটার ইয়ার নাম, এই যে কোম্পানির নাম, BMW, Company। জাগুয়ার, এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে গাড়ির কোম্পানির নাম, যেগুলো হচ্ছে নাম, গাড়ির ব্র্যান্ড। হ্যাঁ, গাড়ির যে ব্র্যান্ড, ঠিক আছে তো? হ্যাঁ। বুঝতে অতএব পারছি পাওয়ার ড্রেসিং বলতে কি শুধু ক্লথকেই বোঝাচ্ছে, নাকি আলটিমেটলি স্ট্যাটাসকে নির্দেশ করার জন্য একদম ড্রেস আপ থেকে শুরু করে ইলেকট্রনিক মিডিয়া ডিভাইস, গাড়ি টাড়ি বাড়ি সবকিছুকে একসাথে নির্দেশ করছে বলো? সবকিছু। সবকিছু একসাথে। অতএব the goal of power dressing was to look like an executive whether you were or not. তুমি এক্সিকিউটিভ থাকো আর না থাকো, পাওয়ার ড্রেসিং এর কাজই হচ্ছে তোমাকে এরকম এক্সিকিউটিভের মতো দেখানো, বুঝতে দেখানো। পেরেছো? হ্যাঁ, তুমি whether you were or not, তুমি সেরকম এক্সিকিউটিভ হও আর না হও, তাতে কিছু যায় আসে না। লোক দেখানোটাই হচ্ছে তোমার মূল উদ্দেশ্য, কি বুঝতে পেরেছো? জি স্যার। কি বোঝা গেছে সবাই? বুঝতে পারছো? একটু প্যাসেজগুলো ধীরে ধীরে পড়বা, তাড়াহুড়ো করে না, একটু ধীরে ধীরে পড়ার চেষ্টা করবা। হ্যাঁ, ছোট ছোট করে ফ্রেজ করে, তারপরে কি একটার সাথে আরেকটা লিংক করে বোঝার চেষ্টা করতে হবে, তা নাহলে বুঝতে পারবে না তো। আচ্ছা, তারপরে কোন প্যাসেজটা বলো? স্যার 12 নাম্বারের লাস্ট এমসিকিউটা একটু দেখেন। 12 নম্বরে কি বলছে প্যাসেজটা? এমসিকিউ কি? লায়ন সম্পর্কে। এমসিকিউ কোনটা? এটা স্যার একদম লাস্ট আই নাম্বার। দ্য মেইন অফ আ লায়ন, মেইন মানে বুঝো তো? কিশোর। এটা কিসের সিম্বল, তাই তো? জি স্যার। হ্যাঁ, তো এখানে কি বলছে? তাহলে মেন হচ্ছে কিসের প্রতীক? প্যাসেজ অনুসারে কি বলছে?
স্যার প্যাসেজ অনুসারে তো মেইল হয়, কিন্তু অ্যান্সার ম্যাচিউরিটি দেয়া। আচ্ছা দেখি তাহলে কি বলছে, আমি একটু পড়ে নিই, না পড়ে তো আর বলতে পারবো না। প্যাসেজে কি দেওয়া আছে? এই স্যার প্যাসেজের লাস্টের লাইনে আছে। একটু খেয়াল করো, when the lion is young the hair of his mane is yellow, তাই তো? when he is old the hair is sometimes black, the female lion or lioness does not have a mane। হ্যাঁ মেইন তার মানে কি, এটা ইয়ং এও মেইন থাকে, ওল্ড এও মেইন থাকে, শুধু কালার চেঞ্জ হয়। তার মানে মেইন নির্দেশ করছে তার মেল না ফিমেল সেটা বোঝাতে নাকি? হ্যাঁ জি স্যার। হ্যাঁ, তাহলে ওখানে একটা ভুল আছে। কি বোঝা গেল তো তাহলে? জি স্যার। তারপরে 15 নম্বর বুঝেছো সবাই? মেটাফোর নিয়ে আলোচনা। আর এটা একটু করে দেন। স্যার আমি একটা কাজ দিছিলাম, তারপরে বলছে যে না এটা ঠিক আছে, মানে তারা বলছে যে মানে অন্যভাবে বুঝাইছে যে এটা যখন যুবক অবস্থায় থাকে তখন ওইটার পশমটাই হয় না, কিন্তু বৃদ্ধ অবস্থায় ওইটা হয়ে যায়, এই জন্য আর কি বৃদ্ধ কি নির্দেশ করে এরকম আর কি বুঝাইছে। এখানে তো সেটা বলা দুই হয়নি, ওটা চেঞ্জটা তো বলা হয়নি। বলো, এখানে বলা আছে দ্য মেইন অফ আ লায়ন ইজ দ্য সিম্বল অফ ড্যাশ। মেইন তো থাকেই সব সময়, ইয়ং অবস্থায় এক কালারে জি থাকে, ওল্ড অবস্থায় এক কালারে থাকে নাকি? জি তাহলে কালারের ব্যাপারটা এখানে বলা হয়নি। বলা হয়েছে না, আমার কাছে আমি বলছি এটাই, কিন্তু মানে আমি সার্চ দিলাম আবার দেখার জন্য চেষ্টা করলাম, কিন্তু মানে তারা বলছে যে না ওইটা 2 নম্বরটাই হইবে এটা। আচ্ছা, তো দিতে পারো, সমস্যা নেই, কিন্তু এখানে একটু মিউট রাখো, তোমার ওখান থেকে সাউন্ড আসছে। হ্যাঁ, তো যেহেতু এখানে কালারিং এর মাধ্যমে বোঝানো হচ্ছে যে এটা ম্যাচুরিটি আসতেছে, যখন এটা কেমন হবে, কেমন হয়ে গেলে ম্যাচুরিটি হবে মেনটা? ব্ল্যাক। আচ্ছা, এখন কথা হলো তাহলে ইয়ার ম্যাচুরিটিটা কিভাবে বুঝবা? মেন দিয়েই? না, ফিমেলদের তো মেন থাকবে না। ফিমেলের ম্যাচুরিটির সাথে কি নির্ভর করছে? না স্যার। না স্যার। আচ্ছা, আচ্ছা তারপরে 15 নম্বরের সমস্যা। স্যার স্যার একটু পড়ে দেন। আচ্ছা, বলছে মেটাফোরস আর কম্প্যারিজনস, এটা তো আমরা পড়েছি ফার্স্ট ইয়ারে নাকি? মেটাফোর, জি স্যার। তাহলে মেটাফোরস আর কম্প্যারিজনস দ্যাট শো হাউ টু থিংস আর নট অ্যালাইক ইন মোস্ট ওয়েজ আর সিমিলার ইন ওয়ান ইম্পর্টেন্ট ওয়ে। তাহলে হচ্ছে কি, যে যে দুটা জিনিস অধিকাংশ ক্ষেত্রে একরকম না, অ্যালাইক না, কিন্তু একটা ইম্পর্টেন্ট ওয়েতে তারা অ্যালাইক বা সিমিলার, সেই জিনিসটা দেখানোটাই হচ্ছে কি মেটাফোরের কাজ। তাহলে মেটাফোরের কাজ হচ্ছে পুরোপুরি জিনিসটা যে একই রকম হবে, জিনিস দুটো যে একই রকম হবে তা না, বরং হয়তো অধিকাংশ ক্ষেত্রেই তারা আলাদা, কিন্তু একটা বিষয়ে হয়তো তারা কোনো রকম ভাবে কি আছে, সিমিলারিটি অর্জন করে আছে বা সিমিলার, সেরকম বিষয়ের মধ্যে যে কম্প্যারিজন, সেই কম্প্যারিজনটাকে আমরা বলছি কি মেটাফোর। বলছি a metaphor is more forceful active than analogy because metaphor assert two things are the same। কারণ মেটাফোরে কি আমরা কোনো, এটাকে বলি না, মেটাফোর হচ্ছে কি ডাইরেক্ট কম্প্যারিজন নাকি? জি স্যার। কি ডাইরেক্ট কম্প্যারিজন, যে ইউ আর দ্য রোজ, আমি বলি না ইউ আর লাইক দ্য রোজ, অতএব ইউ আর লাইক দ্য রোজ আর ইউ আর দ্য রোজ, কোনটার মধ্যে ফোর্স বেশি বলো? ইউ আর ইউ আর দ্য লায়ন। তার মানে কি এটার ভিতরে একটু জোর, মানে একটা জোর আছে যে তুমি ঠিক ওই রকম, এটা বোঝাতে পারবে। তাহলে বলছে, এবং এই অ্যানালজি বা সিমিলিটি মতোই, কিন্তু তার ভিতরে ফোর্সফুল বা অ্যাক্টিভ ব্যাপারটা মেটাফোরে বেশি আছে, কারণ এটাকে অ্যাসার্ট করা হয় ফোর্সফুলি। দেখো, হ্যাঁ, বিকজ মেটাফোর অ্যাসার্ট টু থিংস আর দ্য সেম whereas analogy implies a difference, কিন্তু অ্যানালজি যেটা, সেটার ভিতরে একটা কি থাকে, ডিফারেন্স দেখানো হয়। Other rhetorical comparative figures of speech such as metonymy, parable, simile, synecdoche are species of metaphor distinguished by how the comparison is communicated।
তাহলে মেটাফোর মানেই হচ্ছে দুটো জিনিসের মধ্যে তুলনা করা। তো এই তুলনার মানে মেটাফোরের মধ্যে আরো কিছু ভ্যারাইটি আছে। এই ভ্যারাইটির মধ্যে প্যারাবল, মেটোনিমি, সিমিলি, সিনেকডোকি এরা হচ্ছে কি মেটাফোরের স্পিসিস। স্পিসিস মানে কি? মেটাফোরের প্রকারভেদ, যারা কি করা হয় ভিন্ন ভিন্ন মাত্রায় কম্প্যারিজন গুলো করে থাকে। দেখো ডিস্টিংগুইশ বাই হাউ দা কম্প্যারিজন ইজ কমিউনিকেটেড, তার মানে কম্প্যারিজনটা কেমন ভাবে করা হয় তার উপর ডিপেন্ড করে এই মেটাফোর গুলোকে ডিস্টিংগুইশ করা হয় বা আলাদা করা হয় বা পার্থক্য করা হয়। কথা বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, তারপর হচ্ছে কি দ্য মেটাফোর ক্যাটাগরি অলসো কন্টেইনস দিস স্পেশালাইজড টাইপস। তাহলে মেটাফোর কোথায় লাগাই নিস বলছে দ্য মেটাফোর ক্যাটাগরি অলসো কন্টেইনস দিস স্পেশালাইজড টাইপস। তাহলে মেটাফোর ক্যাটাগরির মধ্যে এই জাতীয় কিছু স্পেশালাইজড টাইপস রয়েছে। তো দেখি স্পেশালাইজড টাইপগুলো কি কি। যেমন অ্যালিগরি ইজ অ্যান এক্সটেন্ডেড মেটাফোর। এক্সটেন্ডেড মানে বুঝো তো? যেমন আমরা কনসিট বলেছিলাম না, কনসিট। জি স্যার। জি স্যার, পারফেক্ট ওটা পারফেক্ট থিংসের ভিতরে কম্পারিজন। একটু এক্সটেন্ডেড নাকি? দেখো কি আছে? কি আছে? পার্শিয়াল। হ্যাঁ সমস্যা। দেখো এক্সটেন্ডেড মেটাফোর কি? A comparison between two unlike things that continues over multiple sentences, paragraphs or even an entire literary work. এটা শুধুমাত্র একটা সেন্টেন্স না বা এটা শুধুমাত্র দুটো ওয়ার্ডের ভিতরে না, বরং এই মেটাফোরটা পুরো একটা মানে পুরো একটা গল্পই একটা মেটাফোর হতে পারে, বা কতগুলো সেন্টেন্স মিলে, বিশেষ করে এপিক সিমিলি বা এই জাতীয় যেগুলো আছে না, ওগুলো এক ধরনের এক্সটেন্ডেড মেটাফোর, যেগুলো শুধুমাত্র একটা সেন্টেন্সে সম্ভব না। বুঝতে পারছো? দেখো বলছে কি আনলাইক আ সিম্পল মেটাফোর দ্যাট মাইট অনলি ওয়ান সেন্টেন্স। তাহলে সিম্পল মেটাফোরে মাত্র ওয়ান সেন্টেন্স ইউজ করা হয়, কিন্তু একটা এক্সটেন্ডেড মেটাফোরে ডেভেলপস দ্য কম্প্যারিজন ইন ডিটেল। এটাকে ডিটেল একটা কম্প্যারিজন দেওয়া হয়, বিল্ডিং অন দ্য ইনিশিয়াল আইডিয়া উইথ রিলেটেড ইমেজারি অ্যান্ড কনসেপ্ট টু ক্রিয়েট আ ডিপার অ্যান্ড মোর এলাবোরেট অ্যান্ড মেমোরেবল মিনিং। হ্যাঁ, মানে এটা কি করা হয়, এক্সটেন্ড করা হয়, বাড়িয়ে বলা হয় এবং অনেক ডিপলি এটাকে ডেসক্রাইব করা হয়। কি কথা বুঝতে পারছো? তাই বলা হচ্ছে যে আমরা যেগুলো বললাম সেগুলো হচ্ছে সিম্পল মেটাফোর, কিন্তু অ্যালিগরি এক ধরনের এক্সটেন্ডেড মেটাফোর, যেটা একটা গল্প কাহিনী হতে পারে। তাই বুঝি দেখো হোয়ার ইন, যেমন আমরা অ্যালিগরি পড়েছি না, তোমরা তো সরি সেকেন্ড ইয়ারে, তাই না? আমি থার্ড ইয়ার মনে করছি। আমরা ফার্স্ট ইয়ারে অ্যালিগরিক্যাল স্টোরি মানে সেরকম ডিপ অ্যালিগরি কোনো পড়ি নাই, থার্ড ইয়ারে তোমরা অনেকখানি পড়বা, ঠিক আছে? তবে যেমন হচ্ছে আমরা রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট ম্যানের একটা অ্যালিগরি বলতে পারি পুরো গল্পটার ভিতরে, ঠিক আছে? তারপরে আর কি কি পড়েছি আমরা, ইডিপাস রেসকেও আমরা বলতে পারি, মানে যেটার মাধ্যম দিয়ে আমরা একটা স্টোরির মধ্য দিয়ে কি করতে পারি, মানুষের জীবনধারা বৈশিষ্ট্যকে রিপ্রেজেন্ট করতে পারি, এরকম। তারপরে দেখো অ্যালিগরি ইজ অ্যান এক্সটেন্ডেড মেটাফোর হোয়ার ইন আ স্টোরি ইলাস্ট্রেট অ্যান ইম্পর্টেন্ট অ্যাট্রিবিউট অফ দ্য সাবজেক্ট। যেমন না ক্যাথারসিস, ক্যাথারসিস পড়েছিলাম আমরা সেকেন্ড ইয়ারে। জি স্যার। কোথায় পড়েছি? ইডিপাস পড়তে গিয়ে আমরা ক্যাথারসিস পেয়েছি নাকি? হ্যাঁ, কথাটা পেয়েছি না ইডিপাস পড়তে গিয়ে? জি স্যার। তাহলে ক্যাথারসিস এক ধরনের কি মিক্সড মেটাফোর ইউজড বাই ডিজাইন অ্যান্ড অ্যাক্সিডেন্ট আর রেটোরিক্যাল ফল্ট। এই যে রেটোরিক্যাল ফল্ট, হ্যাঁ, যেটা আমরা বলছি কি বলো হ্যামারশিয়া, হ্যাঁ হ্যামারটিয়া বা হ্যামারশিয়া যেটা বলছি, সে জাতীয় কিছু অ্যাক্সিডেন্ট থাকবে বা কিছু থাকার কারণে কি করা হবে, ঘটনাটা ঘটবে, এবং এক ধরনের মিক্সড মেটাফোর হিসাবে কাজ করবে। এছাড়া বলছে প্যারাবল ইজ অ্যান এক্সটেন্ডেড মেটাফোর ন্যারেটস অ্যান অ্যানেকডোট ইলাস্ট্রেটিং অ্যান্ড টিচিং আ মোরাল লেসন। যেমন ফার্স্ট ইয়ারে অন হিজ ব্লাইন্ডনেস পড়তে গিয়ে কিন্তু একটা প্যারাবলের কথা আমি বলছিলাম না? অন হিজ ব্লাইন্ডনেস, হ্যাঁ, তিনজন সার্ভেন্টের, তাই না, একটা যে গল্প যে কে কেমন ভাবে, এটা হচ্ছে কি এক ধরনের প্যারাবল। প্যারাবল মানে হচ্ছে বিশেষ করে বিবলিক্যাল যে স্টোরিগুলো বিভিন্ন মোরাল লেসনকে রিপ্রেজেন্ট করতে গিয়ে গল্পের মাধ্যম দিয়ে বলা হতো, সেগুলো হচ্ছে প্যারাবল। তাহলে প্যারাবলও এক ধরনের কি এক্সটেন্ডেড মেটাফোর, কারণ মেটাফোর মানেই হচ্ছে কি তুলনার মাধ্যম দিয়ে বা কোনো একটা রিপ্রেজেন্টেটিভের মাধ্যম দিয়ে কোনো অর্থকে রিপ্রেজেন্ট করা বা অর্থকে উপস্থাপন করা।
তো এই জন্য প্যারাবল ইজ অ্যান এক্সটেন্ডেড মেটাফোর ন্যারেটেড অ্যাজ অ্যান অ্যানেকডোট। অ্যানেকডোট মানে কি, কাহিনী বা বর্ণনা, হ্যাঁ, ইলাস্ট্রেটিং অ্যান্ড টিচিং আ মোরাল লেসন, যার মাধ্যম দিয়ে আমরা একটা মোরাল লেসনকে বর্ণনা করব, ব্যাখ্যা করব বা শিক্ষা দিব। সুতরাং বলছে 3 টাইপস অফ মেটাফোরস আর ডেড মেটাফোর, অ্যান এক্সটেন্ডেড মেটাফোর অ্যান্ড আ মিক্সড মেটাফোর। তাহলে আমরা এখানে দেখো কনসিটও কিন্তু এক ধরনের এক্সটেন্ডেড মেটাফোর, আমরা কনসিট পড়েছিলাম না মেটাফিজিক্যাল পোয়েট্রিতে? জি স্যার। হ্যাঁ, তাহলে সেই কনসিটও কি এক ধরনের এক্সটেন্ড। তাহলে মেটাফোর আমরা কয় ধরনের পাইলাম? সিম্পল মেটাফোর গুলো সেগুলো হচ্ছে কি ডেড মেটাফোর। হ্যাঁ, এক্সটেন্ডেড মেটাফোর কি, যেটাকে আমরা করব কি বিশালভাবে বর্ণনা করব। হ্যাঁ, আর মিক্সড মেটাফোর কি বলো, এই জায়গায় দেখানো হয়েছে মিক্সড মেটাফোর। হ্যাঁ, এই যে ক্যাথারসিস, যার ভিতরে কি কি থাকবে, কোনো প্ল্যান থাকবে এবং কিছু মানে কাহিনী বর্ণনা থাকবে আর কি, বুঝতে পেরেছো? কাহিনীর বর্ণনা থাকবে, হ্যাঁ, যার ভিতরে বিভিন্ন বিষয়ের মিক্স আপ থাকবে, সেটাকে হচ্ছে কি মিক্সড মেটাফোর। তাহলে মূল কথা হলো মেটাফোর কি, মেটাফোরের ভিতরে যে সকল এলিমেন্টগুলো আছে বা ফিগার অফ স্পিচগুলো আছে সেগুলো কি কি, তারপরে মেটাফোরকে আমরা বেশ স্পেশাল 3টা ক্যাটাগরিতে ভাগ করেছি। সেই 3টা করে কী কী দেখো, দ্য মেটাফোর ক্যাটাগরি অলসো কন্টেন্স 3 স্পেশালাইজড টাইপ। সেই টাইপগুলো কী কী, আর ডেড মেটাফোর, অ্যান এক্সটেন্ডেড মেটাফোর এবং কি একটা হচ্ছে কি মিক্সড মেটাফোর। মিক্সড মেটাফোর। এই হচ্ছে ব্যাপার। কি বোঝা গেল? জি স্যার। তাহলে মেটাফোরটা শুধু আমরা যে সিঙ্গেল সেন্টেন্সে যেগুলো পড়ে আসছি সেগুলোই না, বরং মূল কথা হলো কোনো একটা কাহিনীর মাধ্যম দিয়ে, কোনো একটা চরিত্রের মাধ্যম দিয়ে, কোনো একটা কবিতা, গল্প বা কোনো কিছুর মাধ্যম দিয়ে যখন তুমি কোনো কিছুকে রিপ্রেজেন্ট করছো, তুলনার মাধ্যম দিয়ে তাকে তুমি তার মানে কোনো একজন মানুষের বা চরিত্র বা এই জাতীয় বিষয়গুলোকে রিপ্রেজেন্ট করছো, তখনই সেটা আসলে মেটাফোর হিসেবে কাজ করে। হ্যাঁ, শুধু যে সিঙ্গেল সেন্টেন্স হয়েছে যেমনটা বললাম, হ্যাঁ, ইউ আর আ হ্যাঁ টাইগার, এটা তো একটা মেটাফোর। কিন্তু আমরা যে কোনো অ্যালেগোরিক্যাল স্টোরিকেও আমরা মেটাফোর বলতে পারি, যেগুলো বলা হচ্ছে এক্সটেন্ডেড মেটাফোর, যেখানে বিশাল বর্ণনা থাকে। এপিক সিমিলি, যেগুলো এপিক কাহিনীগুলোর ভিতর যে সকল বর্ণনাগুলো থাকবে সেগুলো এক এক ধরনের মেটাফোর হতে পারে। আচ্ছা, তো যাই হোক, তাহলে এই হচ্ছে 15 পর্যন্ত তোমরা নিশ্চয়ই ভালো করে পড়েছো। এখন এর ভিতর থেকে আমি একটা প্যাসেজ থেকে 2টা কোশ্চেন দিব, ঠিক আছে? তো এই 2টা কোশ্চেন তোমরা এখনই লিখে আমাকে বলবা, ঠিক আছে? তো যদি আর কারো কোনো সমস্যা থাকে একটু বলতে পারো কিন্তু। কি সবাই লাইনে আছো? জি স্যার, আসছে। আচ্ছা, তাহলে তোমরা যে প্রশ্ন পড়ছো সেই প্রশ্ন থেকে না, বরং সেই প্যাসেজ থেকে আমি একটু ঘুরিয়ে দিব, তোমরা সবাই নিজ নিজ খাতায় লিখবা, ঠিক আছে? তো ওকে স্যার। নিজ নিজ খাতায় লিখে জমা দিবা। আমি হয়তো সবারটা দেখতে পারবো না এখন, তোমাদের খাতা, তোমরা একটা পরীক্ষা দিয়েছো, আমি এখনও সুযোগটা পাইনি, আসলে আমি দেখে দিব, তোমরা একটু ওয়েট করবা। মানে ওয়েট বলতে একটু সময় লাগবে আমার, আমি যদি একটু ঝামেলার ভিতরে আছি, দৌড়াদৌড়ির ভিতরে, বা আরেকটু কাজ নিয়ে আছি, 3rd ইয়ার নিয়ে একটু ঝামেলায় আছি, এই জন্য তোমাদের খাতাটা কিছুদিন একটু দেরিতে দেখা হবে, তো টেনশন করবা না। তো আমি এখনও যেটা দিব সেটা উত্তর তোমরা এখনই করবা, আমি উত্তরগুলো দেখে দিব আর কি। তো সবাই খাতা কলম নিয়ে রেডি হও। তোমাদের প্যাসেজ আমি 11 থেকে আমি 2টা কোশ্চেন দিব, এই 2টা কোশ্চেনেরই আনসার করতে হবে। আনসার দ্য ফলোয়িং কোশ্চেনগুলো প্যাসেজে যেগুলো আছে শুধু সেগুলোই না, আমি নিজের মতো করে একটু বানিয়ে দিচ্ছি।
প্রশ্ন লিখতেছি, তোমরা এর সাথে লিখে ফেলতে পারো। আচ্ছা, তাহলে তোমাদের এখন হচ্ছে 7টা 22 বাজে। আমি এটার জন্য যেহেতু 1 মার্ক করে 6 মিনিট, তাহলে 7টা 22 বাজে আমি 7টা 30-এর মধ্যে বলবো, তোমরা আনসারটা লিখে জমা দিবা সবাই। কি ঠিক আছে? সবাই বুঝতে পারছো? এটা হচ্ছে মডেল নাম্বার 11, প্যাসেজ নাম্বার 11। হ্যাঁ, স্যার ছবি তুলে পাঠাবো আপনাকে? হ্যাঁ, ইনবক্সে পাঠাতে হবে। হ্যাঁ, এখন আমি কয়েকজনেরটা দেখব, আর বাকিগুলো আমি যখন খাতা দেখব তোমাদের ওটা তার সাথে দেখব। জাস্ট কী কীভাবে লিখেছো আমি এখানে বলবো, তোমরা একটু ইয়া করবা। তাহলে আমি একটু রেকর্ডিংটা অফ করে দিলাম। 7টা 23 বেজে গেছে, মানে 7টা 30-এর ভিতরে তোমরা জমা দিবা। আচ্ছা, তো সবাই শেষ করেছো? জি স্যার, আপনাকে পাঠাইছি। পাঠাইছো? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তো দেখি 2-1 জনের একটু চেক করি, উপর থেকে যেগুলো আসবে সেগুলোই। সবারটা হয়তো চেক করতে পারবো না, অতএব কেউ রিকোয়েস্ট করা যাবে না। আমি যারটা দেখবো, তারপরে আমি ওগুলোকে পরে হিসাব করব, ঠিক আছে তো? আমি শুরু থেকে মাঝখানে থেকে 2টা জাস্ট দেখবো। আমি মোবাইল থেকে একটু দেখে নিই আগে। সরি। সবাইকে দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, প্রথম উত্তরটা যেটা তুমি বলেছো, সবাই একটু বলো তো উত্তরটা ঠিক আছে না ভুল হয়েছে? ভুল হয়েছে স্যার। ভুল হয়েছে। আসলে উত্তরটা প্যাসেজের যেখানে আছে সেখান থেকে তোমার উত্তরটা কিন্তু ভুল হয়েছে, ঠিক আছে তো? মানে আন্ডারস্ট্যান্ড করতে পারাটাতেই কি মার্ভেল আছে? মার্ভেলাস বিষয়টা কি বুঝতে পারার ভিতরে নাকি চেঞ্জ হতে পারার বিষয়ে? কোনটা? চেঞ্জ হতে পারে। হ্যাঁ, তুমি যেমনটা সেটাকে যদি নোবেল করতে পারো তাহলে সেখানে, এই যে এখানে উত্তরটা খেয়াল করো, ইফ ইউ কুড অনলি চেঞ্জ হোয়াট ইউ আর, তাহলে তুমি যেমনটা সেটাকে যদি তুমি চেঞ্জ করে কি করতে পারো, ইনটু সামথিং নোবেল, কিছু মহৎ বিষয়ে যদি নিজেকে রূপান্তর করতে পারো তাহলেই সেটা হবে মার্ভেলাস। শুধু আন্ডারস্ট্যান্ড করতে পারার মধ্যে কিন্তু মার্ভেলাস ব্যাপারটা নেই। কি কথা বুঝতে পেরেছো? এটা হচ্ছে কার ছিল? ফজিলাতুন্নেসা। ফজিলাতুন্নেসা কি আছো? মানে মেসেঞ্জার আইডির নাম। জি হ্যাঁ, তুমি কি ধরতে পেরেছো যে উত্তরটা কি? তুমি 1 পাবা নাকি পাবা না? কোনটা? হয়তো পাবো, হয়তো পাবা, হয়তো পাবো না হয়তো পুরাটা। পাবা না কেন? হয়তো বললে তো তুমি মানে পাওয়ার সম্ভাবনাও আছে। তোমাকে তো সঠিকভাবে বলতে হবে। আমি তো উত্তরটাকে একদম মানে কি বলবো, স্পেসিফিকলি দিয়ে দিয়েছি, তাই না? যে কোন ঘটনাটা একজন ব্যক্তির জন্য খুবই মার্ভেলাস হবে। আমি প্রশ্নটা কীভাবে লিখছি, যে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ হোয়াট উড বি আ মার্ভেলাস ম্যাটার ফর আ পার্সন। হ্যাঁ, একজন পার্সনের জন্য সবচেয়ে
মার্ভেলাস বিষয় কোনটা হবে, ঠিক আছে তো? তাহলে কি দেবো, যে বাকিরা কি একই কাজ করছো নাকি সঠিক উত্তর লিখছো? স্যার এইটা লিখে নাই স্যার। অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, তাই তো? তাহলে কোনটা হবে? তাহলে হোয়াট উড বি আ মার্ভেলাস স্যার মেটার? আমি লিখছি ইফ আ পার্সন চেঞ্জড হিমসেলফ টু নোবেল ফ্রম ইগনোবেল ইট কুড বি মার্ভেলাস না না, ম্যাটার ফর এ কেমন পার্সন। হলো? নবল থেকে ইগনোবেল হলে তো বিপদ হয়ে গেল, ইগনোবেল মানে তো খারাপ হয়ে গেল। না স্যার, ইগনোবেল থেকে নোবেল হ্যাঁ সেটা বলছি ঠিক স্যার, আছে, তাহলে ইগনোবেলও বলা যাবে থেকে না। নোবেল। না, এখানে ইগনোবেলও বলা যাবে না, কারণ সে নোবেল না ইগনোবেল সে তো জানে না। জানে বলো, বরং সে যেমনটা সেখান থেকে, ইগনোবেল কথাটা আনা যাবে যাবে না। হ্যাঁ, আমি জানি না সে নোবেল না ইগনোবেল, অতএব তার বর্তমান স্যার অবস্থা আমি থেকে। লিখছি হুম, বলো। according to the passage if a person can change what he is into something noble it would be a marvelous matter for him. হুম হুম হুম, এটাই সিম্পলি উত্তর করতে হবে, এত জটিল করে ভাবার তো কিছু নাই। সিম্পল প্যাসেজে সিম্পল উত্তর, শুধু নিজের ভাষা লিখতে হবে কথাটা, যেটা কপি পেস্ট না করো। এখানে উত্তরটা দেওয়াই আছে পুরোপুরি, শুধু এটাকে নিজের মতো করে একটু মডিফাই করতে হবে। একটু মিউট রাখো, কারো মনে হয় কথাটা বোঝা যাচ্ছে। তাহলে আমি একটু লিখে দিই, এখানে যেটা আছে সেটা একটু ভালো করে পড়ো। কথাটা পড়লে এক লাইনের উত্তর আছে যে ইফ ইউ, মানে তুমি যদি, এই তুমি মানে এখানে পার্সন হয়ে গেছে নাকি? তাহলে ইফ ইউ কুড অনলি চেঞ্জ হোয়াট ইউ আর, হ্যাঁ, তুমি যেমনটা সেটাকে যদি চেঞ্জ করতে পারো কিছু, মানে নোবেল কোনো কিছুতে, তাহলে সেটা মার্ভেলাস হবে। হ্যাঁ, স্যার এইখানে তো ইফ ইফ ইউ দিয়ে করা আছে, তাহলে ওইখানে আমরা অ্যানসার করার সময় যদি আই দিয়ে করি যে আই ইফ দিয়ে করবে আই, কেন? তাহলে এটা তো পার্সন আমি বলেই দিয়েছি, তাহলে পার্সন পার্সন দিয়ে করবা। তুমি আই কেন যাবা ওখানে, ইউ কেন যাবা? আমি তো পার্সন। পোস্টে, আমি তো পোস্টের ওকে ভিতরে স্যার, ইউটিউব কিছু দেই না, আমি তো একটা পার্সনের কথা, তাহলে ম্যান বা ইন্ডিভিজুয়াল বা পার্সন এমন বলেছি আমি, তাই না? ওকে স্যার, এই জায়গায় তুমি ওকে। মডিফাই করতে পারো না, কপি পেস্ট করবা, সেটা দেখেই তো আমি মার্কিং করবো তোমার, যে তুমি আসলে কতটুকু মডিফিকেশন করতে পারো, আন্ডারস্ট্যান্ড কতটুকু করেছো, এবং নিজের ল্যাঙ্গুয়েজটা দিয়ে তুমি আনসারটা কীভাবে করতে পারো এটা আমি দেখবো। হ্যাঁ, এটার উপরে তোমার 1 মার্ক হবে, না হলে বাদ যাবে, এগুলো ব্যাপার। তাহলে আমরা জি স্যার। এইটুকু করতে পারি, ইট দিয়ে শুরু করতে পারি। বলছে কি যে এই ইটটা মানে হচ্ছে ইন্ট্রোডাক্টরি ইট, এইটুকু আমরা বলতে পারি কি যে ইট উড বি, দেখো এটাকে সিম্পলি আমি নিলাম কি এইভাবে, ইট উড বি আ মার্ভেলাস ম্যাটার ফর আ পারসন ইফ হি, কি করতে পারে, ইফ হি ক্যান চেঞ্জ হ্যাঁ চেঞ্জ কি What he is. একটু মিউট রাখো। What he is into something noble. চেঞ্জ হিমসেলফ, আমরা হোয়াট হি ইজ টি অতটা আমি দেবো না, অতটা আমি দেখো না, শুধুমাত্র হিমসেলফ দিলে বুঝতে পারবো যে তার বর্তমান অবস্থা বোঝাচ্ছে। হ্যাঁ, জটিল না করে সিম্পলি উত্তর দাও, ইফ ইউ ক্যান চেঞ্জ হিমসেলফ ইনটু, তাই তো, আ নোবেল পারসন। তাহলে ইট উড বি আ মার্ভেলাস ম্যাটার ফর আ পারসন ইফ হি ক্যান চেঞ্জ হিমসেলফ ইনটু আ নোবেল ওয়ান। আচ্ছা, নোবেল ওয়ান দিই, পারসন যেহেতু রিপিট হয়ে যাচ্ছে কথাটা, প্রোনাউন দিয়ে দিলাম, এইটুকু দিলেই হয়ে যাবে, ঠিক আছে তো? অথবা বলতে পারি কি তার বর্তমান অবস্থানটাকে, স্যার এরপরে উইদাউট ইমিটেটিং এনিবডি দিতে পারবো না? মানে ইফ হি ক্যান চেঞ্জ হিমসেলফ ইনটু এ নোবেল ওয়ান উইদাউট ইমিটেটিং এনিবডি, সেটা তুমি দিতে পারো, অত যাওয়ার দরকার নাই, তুমি দিতে পারো, সমস্যা কি? হ্যাঁ, অত তো যাওয়ার দরকারই নাই। হ্যাঁ, ব্রিফ কোশ্চেনে যত স্ট্রেট ফরওয়ার্ড রাখবো তত ভালো, একটু বাড়াতে গিয়ে যদি আনসারটা উল্টাপাল্টা হয়ে যায় দেখাচ্ছে। একটু মিউট রাখো, কারো মনে হয় মাইক্রোফোনের সমস্যা। আচ্ছা, এইটুকুর ভিতরে উত্তর যাদের আছে তাদেরটা ঠিক হবে, তা না হলে কিন্তু হবে না। হ্যাঁ, উল্টাপাল্টা যদি এই লাইনের ভিতরে যদি উত্তরটা থাকে এবং কিভাবে দিয়েছো সেটা আমাদেরকে তো দেখতেই হবে, এটা হচ্ছে বড় বিষয়। আচ্ছা, এরপর আসি পরের উত্তরটা। পরের উত্তরটা দেওয়ার জন্য আমি অন্য একজনের এটা দেখবো। আচ্ছা, এটা তুমি তাহলে কি করছো আমি একটু দেখি। অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ আর ট্রু ট্রান্সলেশন ক্যান বি আন্ডারস্ট্যান্ডিং ইয়োর সেলফ ফ্রম মোমেন্ট টু মোমেন্ট। এটা কি ট্রান্সফরমেশনের কথা বলা হয়েছে? বলছে আর ট্রু ট্রান্সফরমেশন ক্যান বি আন্ডারস্ট্যান্ডিং ইয়োর সেলফ ফ্রম মোমেন্ট টু মোমেন্ট।
ইট ইজ দ্যাট ভেরি আন্ডারস্ট্যান্ডিং, আমরা একটু এখান থেকে পড়ি। বলছেন কি বলছে দেখো, হোয়ার অ্যাজ ইফ ইউ লুক অ্যাট ইউ, আচ্ছা, ইফ ইউ লুক অ্যাট ইউ অ্যাকচুয়ালি আর, হ্যাঁ, অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ইট, দেন ইট ইজ দ্যাট ভেরি আন্ডারস্ট্যান্ডিং দেয়ার ইজ আ ট্রান্সফরমেশন। তার মানে কোন আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে ট্রান্সফরমেশন আছে? তুমি কেমন, What you are actually. হোয়াট ইউ আর, হ্যাঁ, মানে মূল কথা হলো তোমাকে বোঝার ভিতরেই তোমার আন্ডারস্ট্যান্ডিংটা, মানে তো এই আন্ডারস্ট্যান্ডিংটাই হচ্ছে কি এখানে ট্রান্সফরমেশন। হ্যাঁ, তাই বলছে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ আর ট্রু আন্ডারস্ট্যান্ডিং ক্যান বি আন্ডারস্ট্যান্ডিং ইউর সেলফ, এইটুকু ফ্রম মোমেন্ট টু মোমেন্ট দিয়ে দিতে পারো, সমস্যা না, ওটা যেহেতু একই কথা ঘুরে ফিরে। হ্যাঁ, এই উত্তরটা ঠিক আছে মোটামুটি, ঠিক আছে। আচ্ছা, আর আরেকজনেরটা দেখি মাঝামাঝি অবস্থান থেকে। সবাই বুঝেছো তো? কারো কি বুঝতে অসুবিধা থাকলে একটু বলতে পারো। এটার নাম কি জানো? এটা কি নাম দেখলাম? এটা কার? ওয়াজিফা জান্নাত। চলে গেল ক্লিক করে। ফ্রি হ্যান্ড অ্যাডভান্স রিডিং রাইটিং এর ভালো করার সবচেয়ে বড় উপায় হলো কি বলো? ফ্রি হ্যান্ডে লিখতে পারো। হ্যাঁ, এইটা যদি পারো তুমি এখান থেকে ভালো মার্ক পাবা। তোমরা তো বেঁচে গেছো মোটামুটি। হ্যাঁ, এবার ফার্স্ট ইয়ার থেকে যে অবস্থা, কোনো ব্রিফ থাকবে না, বুঝতে পারছো? জি স্যার। এখানে কি বলা হচ্ছে? ইফ উই ডিসকভার আওয়ার ট্রু সেলফস উইদাউট ইমিটেটিং এনিওয়ান অ্যান্ড ডেভোট টু আওয়ার সেলফ সামথিং নোভেল। ডেভোট টু আওয়ার সেলফ কেন দিছো? ডেভোট মানে তো নিয়োজিত করা, কিন্তু এখানে সামথিং নোবেল কি তুমি ডেভোট করবা নাকি চেঞ্জ করবা? কোনটা? স্যার চেঞ্জ একটু ভুলে ডেভোট টু এরকম। হলে তো হচ্ছে না। ডেভোট টু এর সাথে তো নিয়োজিত থাকা অর্থে বোঝাচ্ছে, একাগ্র হওয়া অর্থে বোঝাচ্ছে। হ্যাঁ, এত জড়িয়ে পেঁচিয়ে দেওয়ার তো দরকার নাই। সিম্পল উত্তরকে 1 মার্কের সিম্পল ভাবে দিবা। এত বেশি করতে গিয়ে তোমরা অধিকাংশ ভুল করো, ঠিক আছে তো? মূল উত্তর থেকে তোমরা অনেকখানি ডাইগ্রেস হয়ে যাও। হ্যাঁ, তোমরা দূরে চলে যাও, এটা করা যাবে না। সিম্পল উত্তর যেটার সাথে যেটুকু লিঙ্ক আছে ওইটুকু দিয়ে দিবা। মানে কি, নিজেকে নোবেল করার মধ্যেই কি মার্ভেলাস মেটারটা লুকিয়ে আছে, তাই তো? একজন ব্যক্তি তার নিজের বর্তমান অবস্থা থেকে নিজেকে একটা নোবেল পর্যায়ে উন্নীত করতে পারাটাকেই মার্ভেলাস একটা মেটার বলে ধরা হচ্ছে। এইভাবে নিবা। হ্যাঁ, ইমিটেটিং ওগুলো দিয়ে অত প্যাস করার দরকার নেই। ইফ উই ডিসকভার আওয়ার ট্রু সেলফস উইদাউট ইমিটেটিং এনিওয়ান অ্যান্ড ডেভোট টু আওয়ার সেলফ সামথিং নোভেল। দেখো, এই 2-1টা ওয়ার্ডের ভিতরে কিন্তু তোমার অর্থটা একটু চেঞ্জ হয়ে গেছে। ডেভোট শব্দটা অ্যাড করেছো। হ্যাঁ, এতটুকু দরকার নেই, মনে থাকবে? ডেভোটটা না দিলে তোমার উত্তরটা নিয়ে নিতাম, কারণ ওগুলো ওর সাথে যেহেতু কোশ্চেনের সাথে আসছে দিতাম, কিন্তু এত বড় করার দরকার নেই। হ্যাঁ, এত বড় করার দরকার নেই। এই বড় করতে গিয়ে একটা করতে গিয়ে দেখো ঝামেলা পাকাই ফেলছো। ওকে, ইফ উই লুক অ্যাট আওয়ার সেলফ অ্যান্ড আওয়ার সেলফস হয় বলো তো? স্যার আওয়ারসেলভস। দেখো এখানে কত প্যাচ লাগাইছো। হ্যাঁ, এত প্যাচের ভিতরে এত কথা তো নাই প্যাসেজে। হ্যাঁ, ব্রিফ কোশ্চেন উত্তর, এটা শর্ট না কিন্তু। বলছে ইফ উই লুক অ্যাট আওয়ার সেলফস অ্যাকচুয়ালি and understand our feelings beside acknowledge our ability and thus a true, তাই তো? and thus, দেখো এখানে তুমি দাসটা দিয়েছো কিন্তু and দাওনি, এটা মিলে তোমার সেন্টেন্সটাকে একটা ঝামেলার মধ্যে ফেলে দিয়েছো। হ্যাঁ, তাহলে হচ্ছে a true transformation can be possible. ট্রু ট্রান্সফরমেশন ক্যান বি পসিবল, এটাই কি ট্রান্সফরমেশনটা, নাকি আসলে ট্রান্সফরমেশন আমি করতে পারবো এটা বুঝতে পারার মাধ্যমে? কোনটা তোমার উত্তরটা বলো? বুঝতে পারার মাধ্যমে করতে হ্যাঁ, পারি। কিন্তু তুমি যেটা বলেছো সেটা হচ্ছে দাজ আ ট্রু ট্রান্সফরমেশন ক্যান বি পসিবল। এভাবে একটা সত্যিকারের ট্রান্সফরমেশন সম্ভব। তার মানে তুমি যদি আন্ডারস্ট্যান্ডটাকেই তুমি বলে দিতা, ঠিক আছে, যে তুমি যেমনটা তেমনটা আন্ডারস্ট্যান্ড করতে পারাই হচ্ছে কি এক ধরনের কি আছে ওর ভিতরে ট্রান্সফরমেশন আছে, বা তোমার মানে মূল কথা হলো তুমি ট্রান্সফরমেশন নিজে হয়ে যাচ্ছ। কেন? কারণ সমাজ থেকে তুমি একটু ভিন্নভাবে ভাবতে শিখেছো। এটাই হচ্ছে অন্যদের থেকে তোমার বিবর্তনটা, তোমার পরিবর্তনটা হচ্ছে এই দিক থেকে, যে সমাজ যা ভাবে ভাবুক, আমি আমার মতো করে ভাবছি। হ্যাঁ, তাই বলছি ব্রিফ কোশ্চেনে নিজের পারদর্শিতা বেশি দেখিয়ে লাভ নাই কিন্তু, যে তুমি কতবার উত্তর লিখতে পারো বা কত কিছু অ্যাড করতে পারো। ব্রিফ কোশ্চেনের সবচেয়ে বড় বিষয়টা হলো স্ট্রেট ফরওয়ার্ড আনসার থাকবে, প্রপার গ্রামাটিক্যাল
তাই তো? রুলস সহ তুমি সুন্দর একটা ছোটোখাটো সেন্টেন্স লিখবা। এর থেকে বেশি লেখার কিন্তু দরকার নাই, মনে থাকবে? কারণ এর থেকে বেশি, মনে করো কেউ একজন শর্ট উত্তর লিখলো আমার মতোই, আর তুমি এত বড় লিখলা, ওকে কি হাফ মার্ক বেশি দিবে না কম দিবে, নাকি তুমি বেশি মার্ক পাবে এই জায়গায়? এরকম কোনো সিস্টেম আছে? স্যার বরং আমার এখানে ভুলের সম্ভাবনা বেশি। হ্যাঁ, তোমার শুধু ভুলের সম্ভাবনা বেশি। একটু ভুল হয়ে গেলে স্যার দেখা যাচ্ছে মাথা খারাপ করে ফেলতো। অত যতখানি স্ট্রেট ফরওয়ার্ড হবা, 1 মার্ক এখানে হাফ মার্ক দেওয়ার কিন্তু কোনো সিস্টেম নাই। যেহেতু সিস্টেম নাই, হয় 0 না হয় 1। তো সেই হিসাবে সঠিক উত্তর যদি ছোটও হয় তাও তুমি মার্ক পাবা, কিন্তু বড় করে লিখতে গিয়ে যদি ভুল হয়ে যায় তাহলে তোমার মার্কটা বরং তুমি হারাবা। মনে থাকবে? তবে এই জায়গায় পারদর্শিতা ব্যাপার না, এই জায়গায় হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড উত্তরটাই হচ্ছে আমরা গ্রহণ করব। মনে থাকবে তো? তুমি পারদর্শিতা দেখাবে হচ্ছে তোমার শর্ট এবং ব্রডে গিয়ে, কারণ তুমি সেখানে কিছু ইনিয়ে বিনিয়ে লেখার একটা সুযোগ পাও, কিন্তু এখানে সেটা কিন্তু পাবা না। মনে থাকবে? আচ্ছা, আরেকজন দেখি তো, যেহেতু আমি এটা পেলাম, আরও ভালো করে লিখতে হবে, এবং যেটা বলছি বারবার যে স্ট্রেট ফরওয়ার্ড উত্তর লেখার চেষ্টা করবা। মনে থাকবে? জি স্যার। ছেলেদের মধ্যে আমি নাম পাচ্ছি না কেন? হ্যাঁ, সব তো দেখছি মেয়ে। ছেলেরা কি নাই ক্লাসে একজনও? জি স্যার, জমা দিছি তো। নাম কি? এমডি সাইদুল ইসলাম। সাইদুল ইসলাম দেখতেছি। আর কেউ নাই? ছেলেরা তো এখন আর সবাই ব্যস্ত, ছেলেরা অধিকাংশ ব্যস্তই থাকে। ঠিক আছে, এমন ব্যস্ত থাকবা না শেষে বউ খুঁজে পাবা না, কিন্তু বিয়ে করার জন্য কিন্তু মেয়ে পাবা না, এটা মাথায় রেখো। এত ব্যস্ততা দেখিও না, নিজেকে তৈরি করো। যেভাবে উচ্চশিক্ষায় মেয়েদের উপস্থিতি দেখা যাচ্ছে, তাতে ছেলেদের এক সময় কীভাবে ছেলেরা খুঁজতে যাবে না, মেয়েরা ছেলে খুঁজতে যাবে। বুঝতে পারছো ব্যাপারটা? যেমন ঘটেছে বাংলাদেশের প্রেক্ষাপটে, ছেলেরা এখন খুব ব্যস্ত। হ্যাঁ, খুব ব্যস্ত তারা এখন, তাদের পড়াশোনা করার টাইম নাই। আচ্ছা, বলছি কি দেখো, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ ইট উড বি মার্ভেলাস ইফ আ পারসন কুড চেঞ্জ হোয়াট হি ইজ ইনটু সামথিং নোবেল। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বইয়ের মতো করে লিখছো, হ্যাঁ এরকম স্ট্রেট ফরওয়ার্ড সিম্পল দরকার, কিছু জায়গায় একটু পরিবর্তন নিয়ে আসবা, যাতে মনে হয় তুমি একদম ওয়ার্ড ফর ওয়ার্ড কপি করোনি। ওকে, আর ট্রু ট্রান্সলেশন ক্যান বি ইন লুকিং অ্যাট ওয়ান সেলফ অ্যাজ ওয়ান অ্যাকচুয়ালি ইজ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং ইট। ওকে, ঠিক আছে। দেখো একদম স্ট্রেট ফরওয়ার্ড আনসার, এখানে কোনো ঝামেলা নেই, বই থেকেই তোলা হয়েছে, শুধু কিছু পরিবর্তনটা দেওয়া হয়েছে এখানে, তাই না? যেমন ইন দিয়ে তুমি এগুলোকে জিরান করে দিয়েছো, এখানে মোটামুটি একটু পরিবর্তন এসেছে, কিন্তু তোমার কথাটা স্ট্রেট ফরওয়ার্ড আছে, অতএব এটুকু ঠিক আছে। কি সবাই বুঝতে পারছো? দেখো খুব কি পেঁচাইছে? সাইদুল বলো। না স্যার। যেমন পেয়েছে সেমনটাই দিয়েছে, শুধু কিছু জায়গায় গ্রামাটিক্যাল পরিবর্তন করে সেন্টেন্সটাকে একটু মডিফাই করার চেষ্টা করেছে। এইটুকুই চাই আমরা, যে তুমি কতটুকু দক্ষতা দেখাতে পারো, যাতে একদম ওয়ার্ড ফর ওয়ার্ড কপি না করো আর আবল তাবল লিখে খাতা না ভরাও। এইখানে 2 মার্ক ইজিলি পাওয়া সম্ভব। ওকে, তাহলে আশা করি বুঝতে পেরেছো, সাইদুলের উত্তরগুলো খুব সুন্দর হয়েছে, ওইভাবে জিনিসটা করলেই হবে। আচ্ছা, তাহলে আর কারো দেখছি না। এখন বিষয়টা হলো, তাহলে আমাদের টোটাল এখানে আমি 15টা প্যাসেজ তোমাদের সাথে পড়লাম, বাকি আছে এখনো কতটা? এখনো আছে 19টা নাকি? কারণ প্যাসেজ হচ্ছে কত? 34টা। জি স্যার। এখন তোমাদের আমি এই প্যাসেজগুলো 2 সপ্তাহ টাইম দিব, আমরা অন্য কিছু পড়বো আর বাড়িতে তোমরা এই প্যাসেজগুলো নিজ দায়িত্বে পড়বা। পড়ার পর 2 সপ্তাহ পরে আমরা আরও একটা ক্লাস নিব। কিসের জন্য? যদি এর ভিতরে কোনো প্যাসেজ তোমাদের সমস্যা হয়, সেটা যদি 2 ঘন্টা লাগে তো 2 ঘন্টায় ক্লাস নিব, দিয়ে আমরা প্যাসেজগুলো পড়ে কভার করব। কিন্তু তোমাদের আগে পড়ে বুঝতে হবে যে তুমি নিজে পড়ে বুঝছো কিনা। বুঝতে পারছো? আমি পড়াই দিয়ে তোমার কিন্তু কোনো লাভ হবে না। আমি যতই পড়িয়ে দিই এবং সেই পড়া প্যাসেজটা তুমি যতই পারো, তা দিয়ে তোমার কোনো দক্ষতার পরিচয় হবে না, কিন্তু যতক্ষণ না তুমি নিজে পড়ে বুঝতে পারতেছো যে এটার মিনিংটা কী। কি কথা বুঝতে পারছো? নিজে পড়ে যদি না বুঝি, অতএব এই জন্য আমি আর পড়াবো না, আমি পড়াবো একদম শেষের দিন, প্রথম 1 সপ্তাহে দিব কয়টা, যেহেতু টোটাল হচ্ছে কয়টা বললাম? 19টা। এইভাবে 10টা করে, প্রথম 1 সপ্তাহে 10টা, পরের সপ্তাহে 10টা, এইভাবে 14 দিনের মধ্যে তোমাদের 19টা শেষ করতে হবে। করার পর কোনটা কোনটা বোঝনি, কে কোনটা বোঝনি সেগুলো ঠিক করে রাখবা, আমি সিরিয়ালে পড়িয়ে দিব। দিয়ে তারপরে এই পুরো পার্ট এ এর উপর একটা আমি টেস্ট নিব, মনে থাকবে তো?
আর এর মধ্যে তোমরা ট্রান্সলেশন সহ ফ্রেজ ক্লজ যেরকম আগের ভিডিও ক্লাসগুলো দেওয়া আছে ফার্স্ট ইয়ার থেকে নিয়ে আসা, সেই ভিডিও ক্লাসগুলো দেখে তোমরা সবাই কভার করবা। ওগুলোর ভিতরেও যদি কোনো সমস্যা থাকে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। টোটাল আলোচনাটা আমরা 2 সপ্তাহ পরে করব পার্ট এ নিয়ে, ঠিক আছে তো? জি স্যার। আগামী ক্লাস থেকে আমরা পার্ট বি এর, ঠিক আছে তো, আগামী ক্লাসে আমরা পার্ট এ এর যে রাইটিং পার্টটা আছে, রাইটিংয়ের যে ব্রিফ কোশ্চেনগুলো আছে ওইগুলো নিয়ে আমাদের এই বই অনুসারে কিছু আলোচনা করব। আর ফার্স্ট ইয়ারে যেহেতু তোমরা পড়েছিলা সেই অনুসারে আমরা কিছু 2টা বা 3টা ক্লাস নিয়ে এটাকে আমরা শেষ করব, দিয়ে পার্ট এ শেষ করে আমরা হিস্ট্রিতে চলে যাব, ঠিক আছে? এইভাবে আমরা আগাবো। আর এর ভিতরে যেহেতু পার্ট সি এর ব্যাপারটা ফার্স্ট ইয়ারেই তোমরা জানো যে পার্ট সিতে আসলে বোঝানোর কিছু নাই, ওখানে যে লেটার আছে ওখানে যে প্যারাগ্রাফ আছে ওগুলো কি আমাকে বোঝাতে হবে আর বলো? না স্যার। এখন করতে হবে। হ্যাঁ, তো আমি ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ রিপোর্ট ধারাবাহিকভাবে আমি দিয়ে যাব। ওগুলো যেহেতু আর পড়ানোর কিছু নাই, শুধু ফরম্যাটে যদি কারো কোনো প্রবলেম থাকে সেগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি। তাছাড়া বাকি ওগুলো আমি ফার্স্ট ইয়ারের যে ক্লাসগুলো আছে, হ্যাঁ ফার্স্ট ইয়ারের যে ক্লাসগুলো আছে লেটার নিয়ে, অ্যাপ্লিকেশন, তারপর হচ্ছে এসে নিয়ে, প্যারাগ্রাফ নিয়ে ফার্স্ট ইয়ারের যে ক্লাসগুলো আছে সেগুলো আমি দিয়ে দিব। সেই অনুসারে তোমরা পড়ে ওগুলোকে কভার করবো, কারণ এই সময়টা আমি হিস্ট্রি বা অন্যান্য ইয়াতে কাটাতে যাচ্ছি। এরপরে যদি কারো কোনো প্রবলেম থাকে সেগুলো নিয়ে তো আমরা আলোচনা করবই, মনে থাকবে? স্যার, বলো। পার্ট সি তে কি প্যারাগ্রাফ পড়তে হবে সেকেন্ড ইয়ারে? হ্যাঁ, প্যারাগ্রাফ পড়তে হবে, এসে পড়তে হবে, রিপোর্ট পড়তে হবে, তারপর হচ্ছে তোমার ওই যে আর কি অ্যাপ্লিকেশন পড়তে হবে। এরকম 4-5টা জিনিস আছে যেগুলো তোমাদেরকে পড়তে হবে ফার্স্ট ইয়ারের মতোই। তার ভিতর থেকে কয়টা আনসার করতে হবে বলো? 3টার আনসার করতে হবে। ওটা তো আমি বুঝিয়েছি প্রথম দিনই। অতএব ওইগুলো যেহেতু আর বোঝানোর কিছু না, আমি দিয়ে দিব আনসার সহ, তোমরা সেগুলো বাসায় পড়ে ফেলবা, ঠিক আছে তো? জি স্যার। আমাদের ওদিকে পার্ট সি এর জন্য পোয়েট্রি কিছু আলোচনা করা লাগবে, আর এদিকে পার্ট বি এর আমরা রাইটিং স্কিলসের 2টা টপিক আছে বাড়তি, আর পার্ট বি এর যে আমাদের রিডিং স্কিলসের কিছু বিষয় রয়েছে এগুলো। তাহলে আগামী দিন আমরা রিডিং স্কিলসের পার্ট বি নিয়ে আলোচনা করব। রিডিং স্কিলসের বলছি বারবার, রাইটিং স্কিলসের, তাই তো? মানে রাইটিং অংশের পার্ট এ নিয়ে কথা বলবো, ঠিক আছে? জি স্যার। ঠিক আছে স্যার। আচ্ছা, তো ঠিক আছে আজকে তাহলে পর্যন্ত। তাহলে তোমাদের পড়া দিয়ে দিব আমি। এখানে কিন্তু একটা পড়া অলরেডি আমি দিয়েছি, রাইডার্স টু দ্য সি এর ব্রিফ এবং শর্ট কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ? থার্ড ইয়ারের জন্য ব্যস্ত থাকায় আমি তোমাদের পোয়েট্রির যে 2টা কবির পড়া হয়ে গেছে, থার্ড ইয়ারের জন্য আমার একটু আর 1 সপ্তাহ মতো সময় লাগবে, কারণ তারপর থেকে আমি ওই কোশ্চেনগুলো দিয়ে দিব। তোমরা এটা পড়ে ফেলতে আমি কোশ্চেনগুলো দিয়ে দিব, ঠিক আছে? উইলিয়াম ব্লেক এবং ওয়ার্ডসওয়ার্থের ওগুলো দিয়ে দিব, ওগুলো তোমরা তারপরে পড়তে পারবা। কিন্তু এখন বর্তমানে দিয়েছি রাইডার্স টু দ্য সি এর ব্রিফ এবং শর্ট, তারপরে দিব হচ্ছে ব্রড। ওটা একটা পরীক্ষা নিব যেমন করে এটা নেওয়া হয়েছে, মানে এখন থেকে কভার করে ফেলতে হবে একটা টপিক, ঠিক আছে? ওটা নিয়ে কিন্তু শেষের দিকে কিন্তু ঝামেলা করবা না, কারণ পরীক্ষার টাইম কিন্তু আগেই আসতেছে, বুঝতে পেরেছো? আমি থার্ড ইয়ারে প্রধানত 11 মাস পড়িয়ে থাকি, 11 মাস। সেই জায়গায় আমি 9.5 মাস টাইম পাচ্ছি ওদেরকে কভার, মানে ওদের 1 মাস সময় দিয়ে, ঠিক আছে? এরাও এবং তারা সময় পাচ্ছে না, অতএব জাতীয় বিষয়ে কিন্তু অনেক বেশি টাইম কনজিউম করতেছে, ঠিক আছে? যাতে অল্প সময়ের মধ্যে পরীক্ষা নেওয়া যায়, এই জন্য যেগুলো দিয়ে দিব সেগুলো পড়ে শেষ করে ফেলবা, ঠিক আছে? যাতে এমন না হয় তুমি রেখে দিচ্ছ, দিয়ে পরে গিয়ে আর পারতেছো না, সব একসাথে হয়ে যাচ্ছে, এমন যেন না হয়। হ্যাঁ স্যার, বাংলা কোর্সগুলা, হ্যাঁ, বাংলা কোর্সের গাইড তোমরা কিনতে পেরেছো? আমার দেওয়া নিয়ে তো সমস্যা না, ওগুলো তো রেডি আছে, কিন্তু স্যার কিনে ফেলছি, আপনি পড়াগুলো দিয়ে দেন। আচ্ছা, যদি আপডেটেড পেয়ে যাও তাহলে আমি দিয়ে যাব, তোমরা তাহলে পড়তে থাকবা। তাহলে আজকে কি বার? আর রবিবার, তাহলে সামনের সপ্তাহ থেকে আমি দিব। হ্যাঁ, সামনের সপ্তাহ থেকে। ওকে স্যার। স্যার নেক্সট ক্লাস কি কালকে? নেক্সট ক্লাস হ্যাঁ কালকে। তোমাদের যেদিন ক্লাস, আজকে তো বাড়তে ক্লাস নিচ্ছি তোমাদের ইয়ার জন্য, ওই যে মিস গেছিল একটা, ওইটার জন্য নিলাম, ঠিক আছে? তোমাদের ডে ভিত্তিক যেদিন ক্লাস সেদিন হতে থাকবে, আর কোনো ক্লাস মিস গেলে ওইটা আমি তখন একটু আগাই নিব বা কোনো একটা গ্যাপে নিয়ে নিব। থার্ড ইয়ার শুরু হয়ে গেলে হয়তো গ্যাপটা পাবো কিনা পরে, তখন দেখা যাচ্ছে পূরণ করতে গিয়ে আবার শুক্রবার ছাড়া হবে না। এখন থার্ড ইয়ারের পরীক্ষা চলছে, ওদের আবার দেখা যাচ্ছে ডিসেম্বরের 2 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে গেলে তোমাদের তখন এই যে এখন যে ক্লাসটা নিচ্ছে এটা টাইম পাবো না, কারণ এই টাইমটা ওদের। হ্যাঁ, আচ্ছা, তো ঠিক আছে। তো স্যার, আপনি তো বলছিলেন সেকেন্ড ইয়ারের পরীক্ষা শেষ হওয়ার পরে ওই গাইড 2টা কিনতে, এই জন্য কেনা হয় নাই। আমি তো সেটাই বলছি যে আপডেটেড পেয়েছো কিনা, বা যেভাবে পেয়েছো আমি যা
ওই জন্য দিচ্ছি না যে তোমাদের এই যে গাইডটা বের হোক, কারণ পরীক্ষা তো শেষ হয়েছে, হয়তো 1 মাসের পরীক্ষা শেষ হওয়ার 1 মাসের মধ্যে বের হয়ে যাওয়ার কথা। জাস্ট কোশ্চেনগুলো একটু চেঞ্জ করে মডিফাই করে কিছু কোশ্চেন অ্যাড করলে পারে ওরকম করে। এখন ওটা না পাইলে তো আমি এই জন্য দিচ্ছি না, যদি তোমরা মনে করো যে পড়বা তাহলে দিয়ে দিতে পারি, আমি দিয়ে দিব, কিন্তু আমাকেও আবার পরিবর্তন করতে হবে, হয়তো ওই গাইডগুলো পেলে কিছু কোশ্চেন এদিক ওদিক করতে হয়। হ্যাঁ স্যার এখন তো টেক্সট ওই যে একটু পড়লে ভালো হয় আর কি বলছিলেন, ওই টেক্সটই হ্যাঁ, তাহলে পড়তেছি, তোমরা টেক্সট কোশ্চেন পড়তে এখন। পারো। হ্যাঁ, পরীক্ষার 1 মাস সময় লাগে, তারপর থেকে আমি মোটামুটি দিয়ে দিই, এটা নিয়ে টেনশন করার কিছু নাই, ঠিক আছে? ওকে আচ্ছা স্যার, হ্যাঁ কালকে কি নতুন কোনো টপিক শুরু করবেন? বলো। কালকে থেকে কি পড়া শুরু করবেন? আমি তোমার কথা বুঝতেছি না। স্যার ও বলতেছে কাল কোন পড়াটা শুরু করবেন। আমি তো বলেই দিলাম। উমা, তুমি খেয়াল করনি? আমি বললাম কি যে এই যে রাইটিং স্কিলসের পার্ট 1টা আমরা মানে রাইটিং 2টা শুরু, মানে রাইটিং 1টা শুরু করব, মানে এই যে পার্ট এর যে রাইটিং 1 আছে সেটা শুরু করব, তাই বললাম না? জি স্যার। এটাই তো বললাম। যে ব্রিফ কোর্সের অংশ থাকে রাইটিং এর যেটা, ওখানে জাস্ট আমি কি কিভাবে পড়বা, ফার্স্ট ইয়ার থেকে কি কিভাবে পড়বা সেটা জাস্ট আমি জানিয়ে দিব। হ্যাঁ স্যার পরবর্তী পিডিএফ গুলোকে দিয়ে দিবেন, এই যে প্যাসেজগুলো। পরবর্তী বলতে আমি তো সবগুলো দিয়েই দিয়েছি, পুরো 34 পর্যন্ত দেওয়া আছে পিডিএফ এ। ও সরি স্যার, এই পুরো আমি পিডিএফ জানতাম না। একটাই। হ্যাঁ, এখানে তো পুরো একটাই, এই যে একদম শেষ পর্যন্ত দেওয়া, এখানে দেওয়া আছে এই যে 33 34 পর্যন্ত দেওয়া, এই যে পুরোটাই। হ্যাঁ ঠিক আছে স্যার। এর ভিতর দেওয়া আছে তো। জি স্যার। ওকে জি স্যার। আচ্ছা, আর কারো কোনো কথা আছে? না স্যার। তবে ব্রিফ কোশ্চেনগুলো বললাম কি, তো যেভাবে আজকে বললাম ইনিয়ে বিনিয়ে লেখার দরকার নেই, স্ট্রেট ফরওয়ার্ড আনসার করবা। হ্যাঁ এটা ওকে। পার্ট এ রাইটিং এবং রিডিং মিলে পার্ট এ এর যে অংশ থাকবে সেটার উপর কিন্তু একটা টেস্ট নিব, এটা শেষ হয়ে যাওয়ার পরে, কারণ 2 সপ্তাহ টাইম দিলাম তোমাদের এই প্যাসেজগুলো শেষ করার। ওকে, তো ঠিক আছে, সবাই ভালো থাকো, গুড নাইট, বাই। আসসালামু আলাইকুম।